হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। মা, আপা তো পালিয়ে গেছে। কনের ছোট বোনের মুখ থেকে খবরটি শুনতে পেয়ে উঠানে থাকা বরযাত্রী শোরগোল তুলে দিল। বিয়ে বাড়ি মুহূর্তেই পরিণত হলো রম্য বাড়িতে। আশেপাশের মানুষগুলো ছিছি শুরু করে দিয়েছে। রিয়ার শরীর কাঁপছে। কিছু সময় পূর্বেও আপাকে সে ঘরে দেখেছে। এরই মধ্যে কোথায় চলে গেল? দুঃখে তার কান্না পাচ্ছে। মা বলেছিল আপার সাথে থাকতে, কিন্তু সে তো থাকেনি। ইতিমধ্যে বরের বাড়ির লোকজন হুঙ্কার তুলে দিয়েছেন। রিয়া ভয় পাচ্ছে। পরিবেশ কেমন ভয় ভয় হয়ে উঠেছে। ও ছুট লাগলো সোজা বাড়ির মেইন ফটক বরাবর। বিশাল মাঠ, শস্যের ক্ষেত পেরিয়ে ছুটতে লাগলো। এদিকে তার চোখ নোনা জলে ফোয়ারা নামিয়েছে। ও চিৎকার করে ডাকলো, আপা, আপারে কোথায় তুই? কোনো সাড়া এলো না। রিয়া পাগলের মতো চারপাশে ছোটাছুটি করলো। এই বিয়েটা না হলে মা বাবা মুখ দেখাতে পারবে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। ও আবার কাঁদতে লাগলো। এক পর্যায়ে মাটিতে বসে পড়ল। পা ছড়িয়ে কাঁদছে ও। এখন আফসোস হচ্ছে, তাই না? কণ্ঠটি কানে আসতেই কান্না থামালো রিয়া। চোখ না মুছিয়ে তাকালো আগন্তুকের প্রাণে। নীল রঙা ব্লাজার, বলিষ্ঠ দেহ, ফর্সা ত্বকের পুরুষটির চোয়াল শক্ত। পুরুষটি বরের ভাই। চোখ দুটো রক্তিম। রিয়ার ভয় হলো। কণ্ঠটা তীক্ষ্ণ শোনালো, আপনারা খুব খারাপ, খুব খারাপ আপনারা। কথাটি বলেই উঠে পড়ল। রিশান দেখলো কন্যাটি পুনরায় ছুটে চলেছে। এদিক সেদিক বিভ্রান্তের মতো করছে। তবে পালিয়ে যাওয়া কনেকে এত সহজে পাওয়া যায় না। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। রিয়ার মা ফাহমিদা চিন্তিত, উৎকণ্ঠিত। তার স্বামী সেই কখন বেরিয়েছেন, অথচ এখনো ফেরেননি। নিশ্চয়ই মেয়েকে খুঁজে পাননি। এদিকে আত্মীয় স্বজনরা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছে। মনে হচ্ছে কান পচে যাচ্ছে। তবুও প্রতিবাদ করছেন না তিনি। কোনো মুখেই বা প্রতিবাদ করবেন? দীর্ঘায় বাড়িতে প্রবেশ করল রিয়া। তাকে দেখতে প্রাণহীন মনে হচ্ছে। রিশান ঘাড় ঘুরিয়ে দেখল তাকে। চোখে মুখে বিরক্তি। তখন প্রায় এশার আজান হয়ে গেল, অথচ কনের কোনো খোঁজ পাওয়া গেল না। রিয়া কাঁপছে। ওর হাত ধরে টেনে নিয়ে গেল রিশান। বাড়ির পেছনের দিকটায় চেপে ধরল দুটো হাত। ব্যথায় কন্যাটির মুখ লাল হয়ে এলো। সমস্যা কি তোমার? কেন এমন করলে? আমি না হয় খারাপ, কিন্তু আমার পরিবারের কি দোষ? কেন এমন করলে? রিশানের কথায় কিছুই বুঝলো না রিয়া। তাকিয়ে রইল ফ্যালফ্যাল দৃষ্টিতে। আনসার মি, স্টুপিড কোথাকার। রিশান যেন রাগে ফুঁসছে। ওর মাথা কাজ করছে না। বিষয়টা সম্মানের। আই সোয়ার, তোমার বোনকে না পেলে তোমাকে বিয়ের আসরে বসিয়ে দেব। এ কথা বলে কিছুটা জোরেই ধাক্কা দিল রিশান। মেয়েটির পিঠ ঠেকলো প্রাচীলে। হাত লাগলো প্রকাণ্ড গাছটার সাথে। মুহূর্তে ভেঙে গেল কাচের চুড়ি, যার টুংটাং আওয়াজ কানে এলো রিশানের। সে তাকালো না অবধি, অথচ তাকালেই দেখতে পেত কোমল ফর্সা হাতটি লাল রক্তে সেজে উঠেছে। রাত তখন 10টা। কনেকে পাওয়া গিয়েছে। রিয়া বিহবল। বোনের পানে তাকিয়ে খানিক বাদে দরজা লাগিয়ে দিল। একদম কাজটায় এসে বলল, আপা, এই আপা। মেহনুর দৃষ্টি ফেরালো না। রিয়া যেন ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বিস্ময় ছিল মেহনুরকে পাওয়া গেছে গ্রামের শেষ দিকে। সে ফিরছিল বাড়ির দিকে। যদি ফিরতেই হতো তবে পালালো কেন? এই প্রশ্নটি রিয়াকে বিস্মিত করে যাচ্ছে। বুকের ভেতর আনচান করছে। দরজায় আঘাত পড়ল। বিয়ে শুরু হবে। রিয়াকে কিছু বলতে হলো না। মেহনুর নিচ থেকেই উঠে গেল। দরজা খুলে চলে গেল। সবটা যেন এক আকাশ সমান বিস্ময়ের সৃজন করলো। বাড়ি ভরাট করে আছে মেহমান। তারা যায়নি। যেন বিশ্বাস ছিল আজ বিয়েটা হবে, কিংবা তামাশা দেখার অপেক্ষা করেছিল। তিন কবুল বলে আবার বিয়েটা হয়ে গেল। রিয়ার মনে হলো যে ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে, রূপকথার মতন।
যেন চারপাশে অতি আশ্চর্য সব ঘটনা স্বাভাবিক বই আর কিছুই না। কনে বিদায়ের বেলা কেউ কাঁদছে না, খুব সাদামাটা ভাবে কনে বিদায় হচ্ছে। রাতও কম হয়নি, তাই দ্রুতই হচ্ছে সব। মেহিনুরের সাথে রিয়াকেও পাঠানো হবে। রিয়া বোনের কাছাকাছি আসতে যাচ্ছে, অথচ অন্তরে একরাশ প্রশ্ন জেগেছে, অথচ উত্তর খোঁজার ফুসরত নেই। একটু সুযোগ হলে বটে, তবে শেষ রক্ষাটা হলো না। রিশান তাকে টেনে নিয়ে এলো। আধার রাত, চারপাশে স্তব্ধ, পোকামাকড়ের তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছে। রিশানের স্পর্শকে ভীতু করে তুলল। ব্যান্ডেজ করা হাতটায় ব্যথা লাগলেও কণ্ঠতে কোনো শব্দ নেই। কোনো পাকনামি করবে না, নয়তোবা মাঝ রাস্তায় ফেলে দেব, তখন কেঁদেও কুল পাবে না। এবার রিয়ার রাগ হলো। এই পুরুষটি একটু বেশি করেছে আজ। ও সজোরে ধাক্কালো, তবে লাভ হলো না। বলিষ্ঠ পুরুষ ললনা এক ছিল, বরং লম্বা দেহটা কিছুটা বাঁকিয়ে চোখে চোখ রাখলো। ছাদের আলোয় দৃষ্টি মিলে গেল যেন, তবে এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল তিরস্কার। তোমার ভাগ্য ভালো মেহনুরকে পেয়েছি, নয়তোবা ভাইয়ার সাথে বিয়েটা তোমার হতো। সমস্ত শরীর ঝলে গেল রিয়ার। ওর কণ্ঠে এবার ঝোর এলো। বললেই হলো, আমার বিয়ে কার সাথে হবে এটা আপনি ঠিক করবেন। রিশান জবাব দিল না, প্রসঙ্গ বদলে বলল, লিসেন, আমার মাথা ব্যথা করছে, সো নো বকবক। বাসায় যাচ্ছ অতিথি হয়ে, খারাপ হতে বাধ্য করবে না। কথাটা শেষ করেই এগুলো রিশানের গাড়ির কাছে। মেহিনুর গাড়িতে উঠে বসেছে। বাকি গাড়িগুলো পূর্ণ, একটা সিটও দেখা যাচ্ছে না। অসহ্য নয়নে রিয়ার পানে তাকালো সে। মেয়েটার কান্না পেল। পুরুষটির দৃষ্টিতে অবজ্ঞা, অথচ এতটা পথ এই লোকটার সাথে যেতে হবে। 4 ঘন্টার পথ। এত সময় পাশাপাশি থেকেও দুটো মানুষের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। বাসায় পৌঁছানোর পর দেখা গেল গাড়ির জানালার মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রিয়া। ক্লান্তি তার মুখশ্রী ছুঁড়ে। রিশান ওকে ডাকলো না, সোজা বোতলে থাকা পানি ঢেলে দিল। লাফিয়ে উঠল কন্যাটি, ফলস্বরূপ মাথা ঠেকলো গাড়ির সাথে। ব্যথায় আর্তনাদ করে উঠল, অথচ রিশান নামের পাষাণ পুরুষের কোনো দয়া হলো না, বরং শক্ত করে বলল, অকাজ করে ঘুমাচ্ছ, লজ্জা হয় না? বিপরীতে ভাষাহীন হয়ে পড়ল রিয়া। রিশান এগিয়ে যাচ্ছে। রিয়ার রাগ হলো, তেড়ে এলো, তবে পুরুষটিকে আঘাত করার পূর্বেই পা হড়কে গেল তার। এবার সত্যি কেঁদে ফেলল। সমস্ত দিন জুড়েই ভোগান্তি যাচ্ছে। রিশান একবার ফিরে চাইল, তবে উঠালো না, বরং তার ঠোঁটের কোণ জুড়ে তাচ্ছিল মাখা হাসি দেখা গেল। এদিকে ব্যথা নিয়ে পড়ে আছে অষ্টাদশ রিয়া। কিছু নিয়ম ছিল, সেগুলি পালন করা হচ্ছে। রিয়া সুযোগটা কাজে লাগিয়ে মেহনুরের কাছে এলো। আপ ডাকটি পূর্ণ করার পূর্বেই চুল টেনে ধরল রিশান। চারপাশে মানুষজন। আর্তনাদ করতে না পেরে রিয়া দমে গেল। রিশানের চোখে মুখে আক্রোশ। কেন বারবার এমন করছেন? আপার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? তুমি বাড়াবাড়ি করছো, এইটুকু কমন সেন্স নাই? একটু পর ওদের বাসর রাত, আর এই সময় আজে বাজে কোয়েশ্চন করতে যাচ্ছ। রিয়া বুঝতে পারল, তবে দমল না। তার ভেতরকার জিজ্ঞাসাগুলো তাকে রুখতে দিল না। আপা কেন ফিরে এলো? এত কষ্ট করে যাবার পর ফিরে কেন এলো? আমায় জানতেই হবে। এর মানে সত্যি মেহনুরকে পালাতে সাহায্য করেছিলে? ইরিশানের কণ্ঠটা কুমোট। পা থেমে গেল রিয়ার। বুকের ভেতরটা আর্তনাদ করে উঠল। ইরিশানর বরাবর এসে দাঁড়িয়েছে। এবার তাকালো কোমল হাতের পানে, ব্যান্ডেজ করা, তবে মায়া হলো না ওর। হাতটি চেপে ধরে বলল, খুব খারাপ করলে, রাগটা আমার সাথে, অথচ ভোগান্তি দিলে আমার পুরো পরিবারকে। তোমার এই সুন্দর জীবনটা এবার তছনছ হওয়ার পালা। বি রেডি ফর মাই টর্চার বেবি গার্ল। শান্ত পরিবেশ। রিয়ার চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। ইরিশানের ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে। পুরুষটা সর্বদাই ওকে কষ্ট দিল। নিষ্ঠুর লোক। একটা ধাক্কা দিয়ে চলে এলো রিয়া। এসে দেখলো মেহনুরকে ঘরে পাঠানো হয়েছে। চারপাশে হাসি ঠাট্টা চলছে। এদেরকে দেখে বোঝার উপায় নেই এদের বাড়ির বউ পালিয়ে গিয়েছিল। মনে হচ্ছে সব কেমন স্বাভাবিক। এসবই বুঝতে পারছে না রিয়া। রাতও কম নয়, 2টো বাজে। রিয়া চোখের জলটুকু মুছে নিল।
ওর থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে, তবে সমস্যাটি হচ্ছে একা থাকার অভ্যাস নেই, সর্বদাই আপার সাথে ঘুমিয়েছে, তাই অস্বস্তি হচ্ছে। কিছু সময় পর রিশানকে দেখা গেল, পোশাকটি পরিবর্তন করে এসেছে, শরীরে নতুন পারফিউম দেওয়া। নজর ঘুরিয়ে নিল রিয়া। রিশানের সেই ভাইকে জড়িয়ে ধরল। জাহিদও মৃদু হেসে আলিঙ্গন করল। বেস্ট অফ লাক ব্রো। থ্যাংক ইউ চ্যাম্পিয়ন। দুজনের কথোপকথনের মাঝেই রিয়াকে দেখতে পেল জাহিদ। কাছে এসে বলল, আপু কোনো সমস্যা? রিয়া কিছু বলতেই চাইছিল, তবে পথে মধ্যে ঝামেলা তৈরি করলো রিশান। কি সমস্যা হবে? সমস্যা থাকলেও আমি দেখে নেব, তুই যা। জাহিদকে পাঠিয়ে দেওয়া হলো। রিয়া বিরক্তি নিয়ে বলল, আমি একা ঘুমোতে পারি না, আবার সব সময় পাশে থাকে। রিশান যেন মজা পেল, ট্রাউজারের পকেটে হাত রেখে বলল, তো এখন কি বলতে চাচ্ছ? আমি পাশে গিয়ে ঘুমাবো? কথাটি বলেই দুষ্টু হাসলো রিশান। রিয়া বোকার মতো তাকিয়ে রইল। যাও এখন। আই উইশ সদ্য বিবাহিত বোনের প্রথম রাতের প্রাইভেসি ব্রেক করবে না। অপমানে গা জ্বলে গেল রিয়ার। রিশানের পথে বাধা হলো। লম্বাটে পুরুষটির বুকে সজোরে ধাক্কালো। লাভ হলো না ঠিকই, তবে এতেই শান্ত মিলল ওর। শোনেন মিস্টার ইসরাফিল, রিশান, আপনি আমার দেখা সব থেকে বাজে পুরুষ। রিশান হাসলো, তবে মাঝে খারাপ লাগা নেই। ও বরং নিচে হয়ে চোখে চোখ রাখলো। আই নো বেবি গার্ল, অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়ে। সমস্ত রাত এপাশ ওপাশ করে পেরিয়ে গেল রিয়ার। নিষ্ঠুর মেয়ে কথাটি ওর হজম হলো না, বরং ওর বলতে ইচ্ছে হলো, আপনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর পুরুষ, যে আমায় শেষ করে দিয়েছেন। সকাল 10টা বাজলেও ঘুম ভাঙল না রিয়ার। ওর চোখ লেগেছে শেষ রাতে, তাছাড়া গতদিন বড় চাপ গিয়েছে, তাই শরীর বিশ্রাম চাইছে। কন্যাটির ঘুম ছুটল গানের আওয়াজে। চারপাশ থেকে বেশ জোরেই গানের আওয়াজ হচ্ছে। বিরক্তি অনিচ্ছা নিয়েই উঠল, হাই তুলে এলো বারান্দায়। তখনই নজরে পড়ল বলিষ্ঠ দেহের পুরুষটিকে। রিয়ার চোখ যেন থমকে গিয়েছে, কোথাও একটা মায়া কাজ করছে। এককালে বড় আরাধ্য ছিল কিনা। রুম থেকে বের হইতে চা এগিয়ে দিল সানা। একগাল হাসলো রিয়া। চা কাপে চুমুক দিয়ে বলল, শরীর ক্লান্ত ছিল খুব, তাই লেট হলো। সমস্যা নেই, এখনো তো বরবই ওঠেনি। এই কথা বলেই হাসলো সানা। রিয়াও অপ্রস্তুত হাসলো, তবে ওর ভেতরটা হাসছে না। ওর মনের প্রশ্নগুলো পুনরায় জেগে উঠেছে। সানা রিয়ার থেকে বেশ অনেকটা বড়, তবে কথায় মায়া রয়েছে, তাই রিয়ার ভালো লাগে। দুজন কথা বলতে বলতেই বাগানে এলো। পুরো বাগান ফুল দিয়ে সাজানো হচ্ছে। পরিবেশে ভেসে বেড়াচ্ছে মিষ্টির ঘ্রাণ, সেই সাথে মৃদুমন্দ হাওয়া। সুন্দর একটি পরিবেশ, অথচ রিয়ার জন্য সুন্দর হলো না। কোথাও তো যেন পানি এসে ভিজিয়ে দিল ওকে। বিষয়টা এত দ্রুত ঘটলো যে বোঝার সময় অবধি পেল না রিয়া। সমস্ত শরীর ভিজে একাকার। সানা চেঁচিয়ে উঠল, হায় আল্লাহ, রিসান এটা কি করলি? রিশান ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখশ্রীতে বিশেষ কোনো আবরণ নেই, সবটা যেন স্বাভাবিক। আমি কেমন করে জানবো এখানে ও দাঁড়িয়ে? আশ্চর্য, দেখে চলে না কেন? ব্রেনের সাথে চোখটাও কি নাই নাকি? রিয়া ফুঁসে উঠল, কি বললে? এ কি, এ দেখি কানে কালাও। এর আগে ক্রোধে সে কান্না পেল রিয়ার। সানা ওদের দুজনের মাঝে এসে বলল, অনেক হয়েছে, থাম তোরা, আমি তোয়ালে নিয়ে আসি। তোয়ালে আনতে যেতেই পুনরায় পানি দিয়ে ভিজিয়ে দিল রিশান। রিয়া নিচের রাগ সামলাতে ব্যর্থ হয়ে তেড়ে গেল। পানির পাইপ ফেলে রিশানও ছুট লাগালো। দুজন ছুটছে তো ছুটছেই, নিজেদের অবস্থান যেন ভুলে বসেছে। বাগান পেরিয়ে ওরা পুলের দিকে চলে এসেছে। রিয়ার খুব মজা লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ও ছুটতে ছুটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো, পড়লো সুইমিং পুলে। আচমকা হয় বেশ কিছুটা পানিও খেতে হলো। রিশান কিন্তু অমনি দাঁড়িয়ে আছে।
রিয়ার এবার সবটা মনে পড়ল। রিশান তার শত্রু, নিষ্ঠুর মানুষ। একটা মন খারাপ ছড়িয়ে পড়ল চারিপাশে। ওপারে ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হল রিয়া। পুলটা নতুন করা হয়েছে, সিঁড়ি বসানো হয়নি, বেশ গভীরও। ওর নাগাল হওয়া দেখে মজা পাচ্ছে রিশান। এরই সাথে ভাবছে মেয়েটি আক্রোশ, একবার মুখ ফুটে বলছে না সাহায্যের কথা। রিশান হতাশার শ্বাস ফেলল, হাত বাড়িয়ে দিল। রিয়া তখন ফালফাল করে তাকিয়ে। উঠে আসো। প্রয়োজন নেই। কথাটা শেষ করে রিয়া পুনরায় ওঠার চেষ্টা করলো, তবে পারল না। সে মাঝামাঝি উচ্চতার একজন মেয়ে, আর পুলটির গভীরতা অনেক বেশি। একা উঠে আসা ওর জন্য অসম্ভব। রিশানের মুখশ্রী ক্রমশই গম্ভীর হলো। ও ধপাস করে পানিতে ঝাঁপিয়ে পড়ল, ডুব দিয়ে মেয়েটির নিকটে এলো। কোনো ধরনের অসভ্যতামি করবেন না। রিশান থেকে পাত্তা দিল না এবং কোমর চেপে উপরে উঠিয়ে দিল, তারপর নিচে উঠে এলো। পুরো সময়টায় রিয়া মৌন রইল। রিশান চুলের পানিটুকু হাতের সাহায্য ফেলে দিয়ে বলল, বেবি গার্ল, আই সোয়ার তোমাকে ভেঙে গুড়িয়ে দেব আমি। অসহ্য অনুভূতিতে ছেয়ে যাবে তোমার শহর। সানা একবার রিশানের দিকে তাকাচ্ছে, একবার রিয়ার দিকে তাকাচ্ছে। কিছু বুঝতে পারছে না ও। রিয়া নিজেও নির্বিকার। রিশান এবার জবাব দিল, বলেছিলাম না এই মেয়ে কানা, তাই পুলে পড়ে গিয়েছিল আর উঠতেও পারছিল না। শেষ কথায় কিছুটা তাচ্ছিল্য মিশে আছে। রিয়ার মন খারাপটা আরো বৃদ্ধি পেল। তার উচ্চতা 5 ফুট 2। এদিকে রিশানের সব বোনের 5 ফুট 5-এর উপরে। এমনকি মেহেনিরও ভীষণ লম্বা। বেটে না হয়েও কেমন একটা অনুভূতি হচ্ছে। ছানা রিশানকে চোখ রাঙিয়ে বলল, চুপ কর তুই, যা এখন, ঠান্ডা লেগে যাবে। রিশান কথা না বাড়িয়ে চলে গেল। মন খারাপ নিয়ে ফিরল রিয়া। সানা তাকে আর কোনো প্রশ্ন করল না। রুমে ফিরে শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়ে বের হলো। আহামরি কোনো সাজগোজ নেই, খুবই সাধারণ তবে সুন্দর। সানা বেশ গর্জিয়াস মেকআপ করেছে। ও বলল বিউটিশিয়ানের থেকে একটু মেকআপ করে নিতে, তবে রিয়া নাকচ করলো। চেয়ে রইল আদুরে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানে। অফ হোয়াইট রঙের ব্লেজারে অতিরিক্ত সুন্দর লাগছে রিশানকে। এ রংটি যেন তাকে আলিঙ্গন করে আছে। কনের বাড়ি থেকে লোকজন এসেছে, তাদের সর্বোচ্চ আপ্যায়ন চলছে। এদিকে রিয়া মেহনুরের কাছাকাছি আসার জন্য অস্থির হয়ে আছে। সুযোগ পেতেই রুমে প্রবেশ করলো। অদ্ভুত সুন্দর লাগছে মেহনুরকে। রিয়া আপাকে জড়িয়ে ধরল। মেহনুর মৃদু হাসার চেষ্টা করলেও বিশেষ কোনো বাক্য করল না। আপা, তোর কি হয়েছে? তুই পালিয়ে কেন গিয়েছিলি? এমন না জাহিদ ভাইকে তোর পছন্দ না। অনেকদিন ধরে একে অপরকে পছন্দ করিস, অথচ পালিয়ে গেলি বিয়ের দিন। পালিয়ে যাবার পর ফিরেই বা কেন এলি? টানা প্রশ্নগুলো করল রিয়া। মেহনুর জবাবহীন। বোনের বাহু টেনে ধরল রিয়া। ওর মনের মাঝে থাকা প্রশ্নগুলো হুঙ্কার তুলল। বল, কেন এমনটা করলি? মেহনুর বোনের পানে তাকালো। গোমট হয়ে আছে ওর অনুভূতি। হয়তো কিছু বলতে চাইছে, তবে অজ্ঞাত কারণেই কণ্ঠটা স্থির হয়ে আছে। মেহনুর, এখনো বসে আছো? কথাটি বলেই হাসল রিশান। ঘরে প্রবেশ করলো। রিয়ার অনুভূতিটা হারিয়ে গেছে। ছেলেটা সর্বদা ঝামেলা তৈরি করে। মেহনুরের মাথা নত হয়ে আছে। রিশান মৃদু সুরে শক্তভাবে বলল, যাও, তোমার বাড়ির লোক এসে গেছে, বাহিরে মেয়েরা অপেক্ষা করছে। বিনা বাক্যে চলে এলো মেহনুর। তারপরে রিয়ার রাগটা প্রকাশ পেল। ছেলেটার কলার চেপে ধরেও, আপনার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? কেন বারবার এমনটা করছো? সমস্যা তো আপনার। আপার কাছে আসতে দিচ্ছেন না। কি সত্যি লুকিয়ে আছে এখানে? কোনো সত্যি লুকিয়ে নেই। আছে, আলবাত আছে। নেই। আছে। বললাম তো নেই। রিশানের কণ্ঠটা একটু বেশি বেজে উঠেছে। ও চোখ বন্ধ করে ফেলল। নিজের রাগকে আড়াল করে রিয়া দু বাহুতে স্পর্শ করলো। মেয়েটার চোখ দুটো ভেজা।
প্লিজ ঝামেলা করবে না। আমি ঝামেলা করছি না রিশান, আপনি করছেন এসব। ঘৃণা হচ্ছে আমার। কথাটি শেষ করেই নিজেকে ছাড়িয়ে নিল রিয়া। বেরিয়ে গেল ছলছল নয়নে। সেদিকে তাকিয়ে রিশান হাসলো আর মনে মনে বলল, ঘৃণা তো তোমায় করা উচিত মেয়ে, নিষ্ঠুর কোথাকার। এক চোট কান্না করে মেকআপ নষ্ট করে ফেললো রিয়া। পুনরায় সাজতে ইচ্ছে করছে না। ও জামা বদলে নিল। একটা সাধারণ কাপড় বেরিয়ে এলো। আসতেই নজরে পড়ল রিশানকে। পুরুষটির এক নজর দেখে নিয়ে অন্যদিকে চলল। রিশানও কিছু বলল না, শুধু দীর্ঘ শ্বাসে ভেসে গেল বুক। পরিবারকে সকলকে দেখে রিয়ার মন ভালো হয়ে গেছে। সুযোগ বুঝে মাকে নিয়ে আড়াল হলো। মা, বাসার কি অবস্থা? তেমন কিছু ঘটেনি। আশেপাশের মানুষরা আপাকে খারাপ বলছে, তাই না? সে তো বলবে। যাকগে, এখন এসব কথা বলে লাভ নেই। হুম। রিয়ার কণ্ঠটা নেমে গেল। ওর মনে প্রশ্ন জাগলো, সবাই এতটা স্বাভাবিক কেন? তবে উত্তর নেই। রিয়ার খাওয়া হয়নি। এদিকে পেটে ক্ষুধার যন্ত্রণা চলছে। ও খাবার নিয়ে বসলো। সকালে খাওয়া শেষ করে তাই একাই খাচ্ছিল। এমন সময় জ্বালাতে এলো রিশান। লাঞ্চে কতবার খাও তুমি? এক টুকরো মাংস কামড়ে দিয়েছিল রিয়া। ওর খাওয়া থেমে গেল। চাইলো পুরুষটির পানে। এভাবে খাওয়া মানে অপচয়। তোমার এই খাবারটা আরেকজন খেতে পারত। আপনি আমায় খোঁটা দিচ্ছেন? কিছুটা। অপমানিত বোধ হলো রিয়ার। খাবারের পেট রেখে উঠতে যাচ্ছিল। রিশানকে থামিয়ে দিল। খাবার রেখে যেতে নেই। আমার খাওয়া হয়ে গেছে, হাত ছাড়েন। বললাম না খাবার রেখে যেতে নেই। একটু আগেই খোঁটা দিয়েছে। দিয়েছি, এখন বলছি খাও। খাবো না। জেদ করলে আমি খাইয়ে দিতে বাধ্য হব। আশা করছি এটা তোমার জন্য শুভ হবে না। দাঁত কিরমির করে উঠল রিয়া। এই পুরুষটির দৌড় জানেও, তাই পুনরায় খেতে বসতে হলো। রিশান নিজের হাতে কোক ঠেলে দিচ্ছে। রিয়া সেটা তুলতে যেতেই গ্লাস নিয়ে খেতে শুরু করলো। বিস্মিত হয়ে তাকিয়ে রইল রিয়া। এদিকে রিশানের অধৈর্যে ফিচেল হাসি। রিসেপশনের পর মেহনুরকে আর পাঠানো হলো না, কারণ বাড়ির লোককে খালি হাতে ফিরতে হবে। রিয়া বারবার বলল যাতে মেহনুরকে পাঠানো হয়, তবে হলো না। কোনো কাজেই দিল না তার কথাগুলো। ঠিক হলো মেহনুরের সাথে রিয়াও কিছুদিন থাকবে। স্বাভাবিকভাবেই জামা কাপড় নিয়ে ঝামেলা হলো। রিয়া সাইদের সাথে কারো মিল নেই। দুই বাড়ির দূরত্ব কম নয়। তার চেয়ে ভালো নতুন কিছু জামা কিনে দিবে। কনে পক্ষের বিদায়ের পরে শপিংয়ে বের হলো। রিশান, জাহিদ, মেহনুর আর রিয়া যাবে। দুটো গাড়ি বের করা হয়েছে। রিয়া মেহনুরের সাথে যেতে নিলেই হাত ধরে আটকে নিল রিশান। ভাইয়া তুই মেহনুরকে নিয়ে যা, আমি আমার বিয়ানকে নিয়ে যাই, নতুন করে একটু পরিচিত হয়ে নেই। প্রতিবাদের সুযোগ মিলল না। তার আগেই রিয়াকে নিয়ে এলো রিশান। গাড়ির দরজা খুলে বলল, যাও। এমনটা কেন করলে? জাহিদ ভাইয়ার সামনে আমি তো কিছু জিজ্ঞাসা করতে পারতাম না। জানি তাহলে? তুমি একটা গাধা, সরি গাধি। আশ্চর্য, এখানে গাধামির কি দেখলে? ওরা নিউলি ম্যারিড কাপল, আলাদা স্পেসের দরকার আছে না? রিয়া থেমে গেল। উঠে পড়লো গাড়িতে। মৃদু সুরে গান বাজছে। এই গানগুলো একদমই পছন্দ নয় ওর। মিউজিক চেঞ্জ করুন। করব না। আমার ভালো লাগছে না। তাতে আমার কি? সেটাই আপনার কি? কথাটি বলে মন খারাপ করে ফেলল রিয়া। জানালায় মাথা ঠেকিয়ে রইল। রিশানোর পানে একবার চাইলো। মিউজিক অফ করে দিয়ে বলল, জানালায় মাথা রেখো না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাতে আপনার কি? প্রশ্নটি করে রিশানের দিকে চাইল রিয়া। ছেলেটা চুপ হয়ে গেছে। মুখটা কিছুটা শুকনো দেখালো, অথচ রিয়া অমনে করে চেয়েই রইল। কোনো উত্তরের আশায় নয়, এক বুক হাহাকার নিয়ে চেয়ে রইল।
শপিং থেকে ফেরার পথে অনেক স্নান আনা হয়েছে, উদ্দেশ্য আড্ডা দেওয়া। এখন কিছুটা ঠান্ডা পড়েছে, রাতে এসেও কুয়াশায় দেখা মিলে বাগানে আড্ডা দেওয়া যাবে। বাড়ির সব বাচ্চারা হাতে হাতে কাজ করছে, রিহা এসবের কিছুই জানে না। ও এমনি বাইরে ঘুরতে গিয়েছিল, তখনই সানার সাথে দেখা। আরে রিয়া, এসে পড়েছো? তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। এখানে কি হচ্ছে আপু? আড্ডা দিব, বারবিকিউ করা হবে। আসো আসো। বিশাল মাদুর পাতা হয়েছে, সেখানে গিয়েই বসলো রিয়া। ওর পাশে বসলো নিতু আর রুবাই, রিশানের ছোট চাচার ছেলে মেয়েরা। দুজনের বয়সেই ব্যবধান 1 বছর হলেও একই সাথে ক্লাস 4-এ পড়ছে ওরা। খানিকটা দূরেই বারবিকিউর ব্যবস্থা করেছে রিশান, ময়লা ধরাচ্ছে সে। রিয়া নিতু রুবাই গল্প করছিল, এটাই যেন সহ্য হলো না রিশানের। নিতু, রুবাই, এদিকে আয় তো তোরা। কোনো কাজ নেই, তবুও উল্টা পাল্টা কাজে পাঠিয়ে দিল ওদের। কাজ এবার রিয়া একা। ছেলেটার এই বদ মতলব বুঝতে পারে না রিয়া, তবে কিছুই বলে না। খানিকক্ষণ যেতেই জাহিদার মেহেনুর উপস্থিত হয়, দুজনেই চুপ করে বসে থাকে, রিয়াও তাই। তবে কোথাও একটা দীর্ঘশ্বাস আছে, আবার মিলিয়ে যায়। কয়লার আগুন ধরিয়ে দিয়ে এগিয়ে যায় রিশান, জাহিদের সাথে হাত মিলালো। তোরা এখানে কেন? সানাই তো আসতে বলল। কি যেন আয়োজন করেছিস? এটা তো সিঙ্গেল পার্টি ব্রো। তাতে কি, আমরা জয়েন হবই। আচ্ছা, তাহলে কাজ করতে হবে। ওকে, রাজি। এদেরও কাজে পাঠিয়ে দিল রিশান। রিয়া চোখ ছোট ছোট করে ফেলল। এই যে মিস্টার, থামলো রিশান। রিয়া উঠে এসে ওর বরাবর দাঁড়ালো। সবাইকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন তাই না? হুম। ভাবলেশীনভাবে উত্তর এলো। ছেলেটার এই স্বীকারোক্তি মানতে কষ্ট হচ্ছে রিয়ার। ও নাক ফুলিয়ে রইল। সবাইকে সরিয়ে দিলেন, এখন আমি আপনার পেছন পেছন ঘুরঘুর করব, দেখি কি করতে পারি। সত্যি তেমনটাই হলো। রিশান যেখানে যাচ্ছে রিয়াও সেখানে যাচ্ছে, যেভাবে অঙ্গভঙ্গি করছে ঠিক তেমনটাই করছে ও। সাধারণভাবেই বিষয়টি বিরক্ত করে তুলল রিশানকে। ও এগিয়ে এসে মেয়েটির চুল টেনে ধরল। আরেকবার এমন করলে একদম পানিতে ফেলে দেব। আমি সাঁতার জানি। আচ্ছা, ফেলি তবে। এই না। কথাটি বলেই ধাক্কালো রিয়া। রিশান কিন্তু ছাড়ল না, বরং কিছুটা কাছে টেনে নিল। ওর উত্তপ্ত নিঃশ্বাস মেয়েটির মুখে পড়তে শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার পূর্বে রিয়া আটকে দিল। রিশানও অপ্রস্তুত বোধ করলো, ছোট করে বলল, সরি। আবেগ ছেড়ে এসেছি, এখন আর আবেগ কাজ করে না। কথাটি বলে ছুটে পালালো রিয়া। সেদিকে তাকিয়ে রিশানের ভেতরটা হু হু করে উঠল। সময় বড়ই নিষ্ঠুর। এর মধ্যে বারবিকিউ এর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রিশানকে দেখে সানা বলল, কোথায় ছিলি? একটু হলেই তো সব নষ্ট হয়ে যেত। এভাবে ফেলে কেউ যায়? প্রশ্নটির উত্তর না দিয়ে বারবিকিউর সামনে বসল রিশান। সানা উত্তরের অপেক্ষায়, তবে রিশান সে জবাবটি দিল না, বরং অন্য কথার সুর টানল। তুই যা, আমি দেখছি। সানা বুঝলো ভাইকে বলে বিশেষ লাভ নেই, তাই সে উঠে গেল, বসলো সকলের আড্ডাতে। রিয়া সকল দুঃখ ভুলে পরিবেশটিকে উপভোগ করার চেষ্টা করছে। তার পরনে কিছুটা পাতলা কাপড়, তাই শীত অনুভব হচ্ছে। দুবাহুতে হাত বুলালো। এদিকে রিশান বারবিকিউতে ব্যস্ত, কোথাও তাকাচ্ছে না, মুখের ভঙ্গিমা শক্ত। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ফেলারও রিয়া আসর জমাতে বলল, চলো সবাই মিলে গানের কলি খেলা যাক। প্রস্তাবটি পছন্দ হলো সকলের। গানের কলি খেলা শুরু হলো। সবাই হাসি ঠাট্টায় জমেছে। অনেকক্ষণ খেলার পর জ দিয়ে গান বলতে বলা হলো। সবাই একে একে মনে করতে শুরু করলো, কিন্তু কেউ মনে করতে পারছে না। যে যেটাই বলছে দেখা যাচ্ছে আগে গাওয়া হয়ে গেছে। বারবিকিউ শেষ, সব নামিয়ে এনেছে রিশান। রিয়া আর চোখে দেখতে গিয়ে ধরা পড়ে গেল, তাই চোখ নামিয়ে ফেলল।
রিশান বারবিকিউ রাখলো, তারপর মৃদু সুরে গাইল। যদি বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। গানটি শেষ করে অন্যদিকে চলে গেল রিশান। রিয়া চেয়ে রইল, তবে বুঝলো না ছেলেটি কেন চলে গেল। গানের মাঝে কোনো অনুভূতি লুকিয়ে। শিরশির বাতাস বলছে, পরিবেশ সুন্দর, অথচ দুটি মানুষের মাঝে দূরত্ব অসীম। জাহিদ বেডে আছোয়া হয়ে আর মেহনুর বারান্দায় বসে। দুজনের মাঝে দূরত্ব হয়তো আর কখনোই কমবে না, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একটা সুন্দর সংসারের স্বপ্ন তো দুজনেই দেখেছিল। চাদর দিয়ে মেয়েটিকে পুরোপুরি জাপটে ধরল জাহিদ। মেহনুর অনুভূতিহীন, যেন কোনো পাথর। জাহিদের মন খারাপ হলো, তবে সেটি বুঝতে না দিয়ে মৃদু হেসে ধরল। এখানে একা দাঁড়িয়ে আছো যে? জবাব এলো না। জাহিদই বলল, নূর, তোমাকে এভাবে দেখে আমার ভালো লাগছে না। মেহনুর কোনো জবাব দিল না, চুপ করেই রইল। কথা কেন বলো না? এবার মুখ খুলল মেহনুর, তবে কণ্ঠে ভালোবাসা নেই, আছে অসহায়তা আর বিরক্তি। কথা বলার মতন শব্দ নেই জাহিদ, ভালো লাগছে না, ছাড়ো। কথাটি শেষ করে এগিয়ে গেল মেহনুর। চোখে জল নেই, অথচ ভেতরে ভেতরে কান্নায় ভেসে যাচ্ছে। সবকিছু আড়াল করে শুয়ে পড়ল বিছানায়। জাহিদ দীর্ঘশ্বাস ফেলে রমে এলো। আলো নিভিয়ে দিল। দুটো শরীরই একই বিছানায়, অথচ দূরত্ব অসীম। অথচ বিয়ের একটি সপ্তাহ হয়নি। কি নিষ্ঠুর এই পৃথিবী। পরদিন সকালে নাস্তার টেবিলে দেখা হলো রিয়া আর রিশানের। সৌজন্যে তাই চেয়ার টেনে বসলো রিয়া। তাকে খাবার দেওয়া হলো। অন্যমনস্ক হয়ে খাচ্ছিল। হুট করেই গলায় আটকে গেল। রিশান পাশে বসে থেকেও পানি বাড়িয়ে দিল না, নিজ থেকেই নিল রিয়া। ও ভীষণ অবাক হয়ে বলল, একটা মানুষ কষ্টে কান্না করে দিচ্ছে, আপনি পানি এগিয়ে দিবেন না? এতটা খারাপ আপনি? আমি দিলে নিতে তুমি? রিয়া থমে গেল। পুরনো একটি ঘটনা স্মরণ করেই চুপ হলো সে। তবে ভেতরে অভিমানটা একটুও গেল না, বরং ক্ষণে ক্ষণে অভিমানের পাহাড়টা আকাশে গিয়ে ঠেকতে শুরু করেছে। খাওয়া দাওয়া শেষে মেহিনুরের সাথে দেখা। মেহনুর হেসে বোনের গালে হাত ছোঁয়ালো। আপা, তোর সাথে কথা আছে। এখন না, পরে কথা হবে রিয়া। না, এখনই। এক প্রকার চেনি নিতে লাগলো রিয়া। মেহনুর হাতে ব্যথা পাচ্ছে। রিয়া, ব্যথা পাচ্ছি। সরি। আচ্ছা, তুই সত্যি করে বল, কেন এমনটা করলি? মেহনুর না বোঝার মতন করে বলল, কেমনটা? কেন পালিয়েছিলি? এমনি। আপা, সত্যি করে বল তো, তোর সাথে অন্য কারোর সম্পর্ক ছিল? এটা তো হওয়ার কথা না। তুই আর জাহিদ ভাইয়া একে অপরকে পছন্দ করতি, এক প্রকার রিলেশন ছিল তোদের। তাহলে আমি কিছু বুঝতে পারছি না। কথাটি বলে রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেহনুর ওকে আগলে ধরল। রিয়া, কিচ্ছু হয়নি। তোরা কিছু লুকাচ্ছিস আপা, কেন এমনটা করলি? মেহনুরের চোখে মুখে অসহায়। কিছু সময় যেতেই রিশান এসে উপস্থিত হলো। ইশারায় মেহনুরকে যেতে বলে রিয়ার কাছে এলো। ছেলেটার শরীরের সুবাস অনুভব করে তাকালো রিয়া, দু চোখে নোনা জল। কি জানতে চাও তুমি? কেন আপা এমন করলো, এটাই জানতে চাই আমি। বুঝেছেন? এটাই জানতে চাই। কেন জানতে চাও? কেন জানতে চাইবো না? বেশি বকবক না করলে হয় না? রিয়ার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। রিশান ভ্রু কুঁচকে তাকিয়ে, শরীর খারাপ রাখছে? কাছে আসবেন না, ছবেন না আমায়। দু চোখ খোলাটে অনুভব হয় রিয়ার। দেয়ালে পিঠ ঠেকিয়ে নেয়। রিশান সব অবরোধ উপেক্ষা করে মেয়েটিকে ঝাপটে ধরে। এই মেয়ে, এমন করছো কেন? বলো, কি সমস্যা হয়েছে বলো।
বলো, বলছো না কেন? কন্যাটি কথা বলতে পারছে না, চোখে মুখে আধার নেমে আসছে, মনে হচ্ছে এখনই প্রাণ বেরিয়ে আসবে। রিশানের বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হয়, অনুভব হয় কন্যাটির নখের আঘাতে হাতের একটি অংশ ছিন্ন হচ্ছে, অথচ এইসব নিয়ে ভাবছে না ওর মন। ও বারবার বলছে, কী ধরনের সমস্যা হচ্ছে বলো, বলো প্লিজ। নিস্তেজ শরীর শুয়ে আছে রিয়া, ওর গায়ে কম্বল টেনে দিয়ে বেরিয়ে এলো রিশান। মেহনুর চিন্তায় বুঁদ হয়ে আছে। অ্যালার্জি অ্যাটাক করেছে, কোনো খাবারে অ্যালার্জি আছে ওর? তোর তো মাশরুমে অ্যালার্জি। রিশান বুঝলো সকালে খাওয়া স্যুপের কারণেই এমনটা হয়েছে। ও কথা না বাড়িয়ে বলল, রুমে যাও, ওর খেয়াল রেখো। যাওয়ার পূর্বে পুনরায় রুমে তাকালো রিশান। মেয়েটার সমস্ত শরীর চাকা চাকা হয়ে লাল বর্ণ ধারণ করেছে, যেন কেউ রং মেখে দিয়েছে। রিয়ার ঘুম ভাঙল সন্ধ্যায়, রুমে কেউ ছিল না। ও একটু ভীত হয়ে পড়ল। হঠাৎ করে সবটা অচেনা লাগছে, মস্তিষ্ক ধরতে পারছে না। ও তড়িঘড়ি করে রুম থেকে বের হলো। আলিয়া খাবার হাতে আসছেন, তাকে দেখেই থেমে গেল রিয়া। তবে ওর বিভ্রান্ত মুখটা দেখে আলিয়া বললেন, কিছু হয়েছে মা? না আন্টি, আমি আসলে হুট করে উঠেছি তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আসো আমার সাথে, খিদে পেয়েছে তো। রিয়া মাথা ঝাঁকালো। ওর খাবার রাখা হলো, ধীরে আস্তে মেয়েটি খাচ্ছে। আলিয়া কিছু সময় চেয়ে রইলেন। আমি এখন যাই, কোনো দরকার হলে কাউকে ডেকে নিও। জি আন্টি। খাবারটুকু শেষ করে ঘরেই বসে রইল রিয়া। মনে করতে লাগলো সকাল থেকে হয়ে আসা ঘটনাগুলো। ফিরে যাওয়ার সময় হয়েছে, একটা সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। বাড়ির সকলেও সেখানে উপস্থিত। মেনুকে জড়িয়ে ধরল রিয়া। আপা, নিজের যত্ন নিবি। তুইও। হুম, খুব ভালো থাক আপা, তোর কোনো কষ্ট না থাকুক। আচ্ছা, বাসায় ফিরে কল করিস। কথাটি বলে মেহিনুর অন্যদিকে চাইলো, ওর কান্না পাচ্ছে। রিয়া সেটা বুঝতে পারলো, তবু কিছু বলল না। তার যেতে হবে, এটাই নিয়ম। বুকের ভেতরে নিঃশ্বাসটুকু লুকিয়ে জাহিদের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে দাঁড়িয়েছিল সে। জাহিদ মৃদু হেসে রিয়ার মাথায় হাত রাখলো। দীর্ঘদিনের অভ্যাস এটা। রিয়াও হাসলো। আবার এসো, কেমন? হ্যাঁ, আসবো। আপার খেয়াল রাখবেন, দুঃখ রাখবেন না। ও আপনাকে বড় ভালোবাসে। জাহিদ উত্তর দিতে পারল না, চাইলো মেহনুরের পানে। মেয়েটির অনুভূতি আজও নিস্তেজ। কোথাও হারালো সেই প্রেম। জমিলা দুহাত ভরাট করে ফল মিষ্টি এনেছেন রিয়াদের বাড়িতে পাঠানোর জন্য। এতে বিস্ময় হলো না রিয়া। এই পরিবারের ঐতিহ্য সম্পর্কে অবগত সে, তবুও কিছুটা বিরোধ করে বলল, এসবের দরকার ছিল না আন্টি। সেটা কি কথা? এটা হয় নাকি? তুমি খালি হাতে ফিরবে নাকি? আবার এসো, কেমন? জি, আসবো। রিয়া আরেকটু সময় থাকতে চেয়েছিল, তবে রিশান এসে তাগাদা দিল। বড় মা, গাড়ি রেডি। তুই সাথে গেলেও পারতিস রিশান। আমার কাজ আছে, এমনিতেই লেট হয়ে গেল। সরাসরি প্রত্যাখ্যান করলো রিশান। এতে রিয়া কিছু মনে করলো না, বরং ভালো হয়েছে মানুষটাকে এতটা পথ দেখতে হবে না। জমেলা থেকে বিদায় নিয়ে আলিয়ার নিকট এলো ও। গত কয়েকদিন বেশ খেয়াল রেখেছেন তিনি। আন্টি, আসছি। আমাদের বাসায় যাবেন? যাবো মা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা। রিশান চোখে দেখলো সব। মায়ের সাথে রিয়ার সম্পর্কটা আগে থেকেই সুন্দর, তবে এই কয়দিনে যেন একটু বেশি মধুর হয়ে উঠেছে। সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল রিয়া। ওর জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারের কাছে এলো রিশান। কঠিন সুরে বলল, ঠিক মতো পৌঁছে দেবে? জি স্যার। রিয়া অন্যদিক ফিরে আছে। রিশান ভেবেছিল কিছু বলবে, তবে মেয়েটি যেহেতু তাকাচ্ছে না, তাই ও নিজেও আঁক বাড়িয়ে কিছু বলল না। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই দরজায় নক করলেন ফাহমিদা। উঠে এসে দরজা খুলে দিল রিয়া। মেয়ের গালে হাত ছোঁয়ালেন তিনি। খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। খিদে নেই মা। সেই কখন এসেছিস? খিদে নেই? রাত কটা বাজে দেখেছিস? খাবো না, বাবাকে বলে দাও। এ কথা বললে
নানান প্রশ্ন তুলবে। অল্প একটু খামা। অনিচ্ছা নিয়ে এগোলো রিয়া। খাবার টেবিলে কোনো কথাই হলো না। তবে খাওয়া শেষে ইব্রাহিম বললেন, ও বাড়িতে কেমন গেল সময়? ভালো। শুধু ভালো? হুম। কেন, ওরা কি তোর যত্ন করনি? করেছে। তবে বাদ দাও। টেবিলে মাথা ঠেকিয়ে রইল রিয়া। কিছু সময় যেতেই বলল, বাবা, একটা কথা বলবে প্লিজ? কি কথা? আপা পালিয়ে যাবার পরও তোমরা এত শান্ত কেন? তোমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছিল, নতুবা পালাবে কেন? নিজেই তো পছন্দ করেছে। তাছাড়া ঝামেলা বাড়ানোর ইচ্ছেটাই নেই। যা হয়েছে ভালোই হয়েছে। রিয়া নিজেও বুঝলো না সমস্যাটা যেন ধরাছোঁয়ার বাইরে। ইব্রাহিম কন্যার মাথায় হাত রাখলেন, যেন আশ্বাস দেওয়ার চেষ্টা। এসব নিয়ে ভেবো না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। 10 দিন পরের ঘটনা। বেলা করেই ঘুম ভাঙল রিয়ার। কাল থেকে আবার ভার্সিটি যাওয়া আসা করবে। প্রয়োজনীয় কিছু জিনিস আনা প্রয়োজন। সকালের নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল। সাথে নিল বান্ধবীকেও। দুজনই রিকশায় উঠে বকবক শুরু করলো। এক পর্যায়ে প্রমি শুধালো, দোস্ত, এই জীবনে প্রেম না করার সিদ্ধান্ত নিয়েছিস? তেমনই। ধুর, তাহলে বিয়ে করে ফেল। চারপাশে এত সিঙ্গেল আর ভালো লাগে না। তুই বিয়ে কর। আমি আর বিয়ে, এই কথা বললে বাসায় ঢুকতেই দেবে না। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। সেটাও ভালো লাগছে না। দুই বান্ধবীর গসিপের মাঝেই রিকশা থেমে গেল। সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। ওরা দুজনে বিস্মিত। তবে বিস্ময় ভাঙলো পুরুষটিকে দেখতে পেয়ে। রিয়া রুকুসকে রইল। নেমে আসো, কিছু কথা আছে। আপনি এখানে কেন? দরকারে এসেছি। মামা, রিকশা ঘোরান। ঘোরাবেন না মামা, তাহলে ফল ভালো হবে না। মাস্তানি করবেন নাকি? প্রয়োজন পড়লে করব। কথা শেষ করে প্রমির দিকে তাকালো রিশান। একটু হেসে বলল, হাই আপু। হ্যালো। তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি, তোমাকে আমার লোক বাসায় পৌঁছে দেবে। প্রমি, তুই যাবি না? হাত ধরে আটকে দিল রিয়া। রিশান দাঁত কিরমির করে বলল, বেবি গার্ল, আমাকে রাগিও না। রমিকে যেতে হলো। রিশান ভাড়া মিটিয়ে দিয়ে এক প্রকার ট্রেনে নামালো রিয়াকে। কোন সাহসে এমন করছেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি পুলিশে যাব। যাও, চলো, আমি নিয়ে যাচ্ছি। কথাটি বলেই হাতে ইচ্ছু চাপ দিল রিশান। ব্যথায় চোখ টলমল করে উঠল রিয়ার। তোমার সাহস বেড়েছে, তাই না? রিলেশনে যাচ্ছ? রিশান, লাগছে আমার। লাগুক, শয়তান মেয়ে, জানে মেরে দেব। সে অধিকার আপনাকে দিইনি রিশান। তবে কাকে দিয়েছো? ওই ছেলেটাকে, কি জানো নাম? রিপন। হ্যাঁ দিয়েছি, আরও দিব। তাতে আপনার কি? আমার অনেক কিছু। ছাড়েন, এসব নোংরামি ভালো লাগছে না। ভদ্রলোকেরা এমন করে না। হাতের বাঁধন আলগা করল রিশান। রিয়া চলে যেতে নিলে পুনরায় আটকে দিল। তুমি কখনোই বুঝলে না আমায়। কি বুঝবো? কিছু না, যাও। আই প্রমিস, আর কখনো আসবো না। তুমি স্বাধীন। রিশান এগিয়ে গেল, তবে থেমে রইল রিয়া। এই মানুষটার কোনো অধিকার নেই তাকে স্বাধীন করার কিংবা আটকে রাখার। রিপনকে কল করলো রিয়া। মেয়েটি কঠোর কণ্ঠে শুধালো, তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ আমরা রিলেশনে আছি। রিয়া, তেমনটি নয়। তবে কেমন রিপন? আমরা ভালো বন্ধু, এটাই তো কথা হয়েছিল, তাই না? আসলে আমার বন্ধুরা মজা করে তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে। আর এর খেসারত আমায় দিতে হয়। সরি রিপন, আমি তোমার সাথে বন্ধুত্বটা কন্টিনিউ করতে পারবো না। রিয়া, শোনো আমার কথা। আর কোনো কথা নয়। আশা রাখছি নিজের সীমা অতিক্রম করবে না। যদি তেমনটা করো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কল কেটে দম ফেলল রিয়া। ওর ক্লাসমেট রিপন বেশ কয়েকদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল ও নাকচ করে রেখেছিল। আগামী সপ্তাহে ডিসিশন হয় দুজন ভালো বন্ধু হয়ে থাকবে। সেভাবেই নিয়মিত কথাবার্তা দেখা হচ্ছিল। তবে এর উল্টো মানে দাঁড়াবে সেটা কে জানতো। পুরো দিনটাই নষ্ট হয়ে গেল রিয়ার। প্রমিকে কল করলে প্রমি জানালো ও বাসায় ফিরে এসেছে।
ঠিকভাবেই পৌঁছে দেওয়া হয়েছে ওকে। এবার রিশানের ওপর রাগ হলো। পুরুষটি সবসময় কষ্ট দেয়। টমি ওপাশ থেকে শুধালো, এই রিয়া, ছেলেটা কে? কি বললি? ছেলেটা কে? তোর কি হয়? মেহিনুর আপুর দেবরণী। জাহিদ ভাইয়ের ভাই আছে? আগে তো বলিসনি। কাজিন ব্রাদার। ও, তোর সাথে অমন কেন করলো? কোনোভাবে তোরা কি রিলেশনে আছিস? আরে ধুর, এমনটা নয়। তাহলে তোর এক্স নাকি? বাড়ি ভরা মেহমান। রিয়া স্বভাবে ভীষণ ঝটপটে। স্কুল থেকে এসে এত মানুষ দেখে তার হৃদয়ে প্রশ্ন জাগলো। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় দেখতে পেল লম্বা দেহের একটি ছেলেকে। ফর্সা ত্বক, দেহের গঠন মাঝামাঝি ধরনের। ছেলেটা কেমন করে তাকালো জানো? বোঝা গেল দুষ্ট স্বভাবের। রিয়ার ভালো লাগলো না। ও ছুটে গেল রান্নাঘরে। মা তখন রান্নায় ব্যস্ত। ও মা, বাসার ঘরে এত মানুষ কেন? এসে গেছিস? হাতে হাত লাগাতো মা। ওরা কে মা? তোর বাবার বন্ধুর পরিবার। অনেক দিন ধরেই আসবে আসবে করে আজ এলেন। কেন এলেন? কথাটি বলতে ফাহমিদা ভ্রু কুঁচকিত করে মেয়ের দিকে তাকালো। তার মেয়েটা হচ্ছে বড় অদ্ভুত। এসব কি কথা রিয়া? মেহমানদের প্রতি এমন মনোভাব রাখবে না। আচ্ছা মা। এখন খাবারগুলো নিয়ে আসো তো। ভদ্র মেয়ের মতো খাবার নিয়ে গেল রিয়া। ডাইনিং ভরাট করে খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের ঘ্রাণ মামা করছে চারপাশে। রিয়ার পেটের ভেতরে থাকা ক্ষুধার দল ছিঁয়ে ছিঁয়ে উঠল যেন। এদিকে মা অতিথির সেবায় ব্যস্ত। মন খারাপ করে ঘরে ফিরল রিয়া। আপা বসে আছে, হালকা সাজগোজ করছে। রিয়া উদাস সুরে শুধালো, এসে গেছিস? তুইও তৈরি হয়ে নে। কেন? কোথায় যাব? বাবার বন্ধুর বাড়ি। মানে? নিচে মেহমান দেখিসনি? দেখেছি তো। ওদের বাসায় যাব ঘুরতে। শুনেছি বিশাল বাড়ি। তাছাড়া এলাকাটাও খুব সুন্দর। রিয়া আগ্রহ পেল না। এদিকে মেহিনুর সাজগোজ করে বসে আছে। খানিক বাদে ঘরে প্রবেশ করলো কাবির। বড় ভাইকে অন্যরকম শ্রদ্ধা করে ওরা, তাই উঠে দাঁড়ালো। দাঁড়ালি কেন? বস তোরা। রিয়া বসলো না, বরং ভাইয়ের কাছে এগিয়ে গেল, হাত ধরে বলল, ভাইয়া তুমিও যাচ্ছ? হ্যাঁ, তুইও যাবি। আমার ইচ্ছে করছে না। পাগল মেয়ে, গেলে ভালো লাগবে। তাছাড়া ওদের বাড়ির সবাই খুব ভালো। রিয়া ছোট ছোট করে চেয়ে রইল। ও যেতে চাইছে না ওই দুষ্ট ছেলেটার জন্য। মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল ভীষণ দূরের রাস্তা। এতটা জার্নি করার অভ্যাস নেই রিয়ার। ও রাস্তা ভরে বমি করতে করতে গেল। এক প্রকার অসুস্থ হয়ে পড়লো যেন। কখন কিভাবে পৌঁছালো জানা নেই। চোখ মেলল যখন তখন বেশ রাত হয়ে আছে, অন্ধকার পরিবেশ। মেয়েটা ভয় পেয়ে গেল, লাফিয়ে উঠল। আশপাশ হাতিয়ে কোনো মতে দরজা খুলে বেরোলো। তারপর কোথায় যে এলো সে নিজেও জানে না। ঠান্ডা ভেজা একটি হাত ওর ছোট হাতটাকে স্পর্শ করলো। সমস্ত শরীর কম্পন হলো রিয়ার। আলো জ্বলল ক্ষণিকেই। রিয়ার ভীতু হওয়া দৃষ্টি, রিশানের দু চোখে বিস্ময়। আমার রুমে কি করছো তুমি? রিয়া কিছুই বুঝলো না, পুরোপুরি চাইল। দেখতে পেল ছেলেটার গায়ে শুধুই তোয়ালে। উন্মুক্ত লোমন বুকে পানি জমে আছে। কিশোরী কন্যার হৃদয়ে ধুকপুক বেড়ে গেল। আর একটু হলেই কান্না করে দিত। তবে রিশান সামলে নিয়ে বলল, অন্ধকারে চলে এসেছো? আচ্ছা, ভয় পেও না, ওই দিকটায় দরজা। তারপর ডান পাশের করিডোর দিয়ে নিচে চলে যাবে, ওইখানে সবাইকে পাবে। রিয়া হু না কিছুই বলল না। কোনো মতে পালিয়ে বাঁচল যেন। রিশানের ফোনটি বেজে চলছে, তাই মনোযোগটি সরিয়ে নিল। সেবার দারুণ সময় গেল টাঙ্গাইলে। রিশানের বাবার 4 ভাই। সবার বড় সারোয়ার ইসলাম, তারপর রাশিদুল ইসলাম, ছোট দুইজনের নাম আজিম ইসলাম ও আকবর ইসলাম। আজিম বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। আকবরের 2 ছেলে মেয়ে নিতু আর রুবাই। বাচ্চা দুটোকে এত ভালো লাগলো রিয়ার, ইচ্ছে হচ্ছিল সাথে নিয়ে যেতে। তবে 4-5 বছরের বাচ্চাদেরকে সাথে নেওয়া যাবে? ফেরার দিন রিয়ার মন খারাপ হলো। তার কিশোরী হৃদয় একটা মানুষকে খুঁজছিল, যার নাম রিশান, কিন্তু মানুষটাকে দেখা গেল না।
1 বছর পর ক্লাস 9-এ পড়াকালীন সময় ব্যক্তিগত ফোন পেল রিয়া। ফেসবুক আইডি ওপেন করলো। কিছুদিন পর রিশানের আইডিও পেয়ে গেল। 1 বছর পর ছেলেটাকে দেখলো। ভীষণ পরিবর্তন হয়ে গেছে, দেহে বলিষ্ঠতা এসেছে। আসারই কথা, ছেলেটা এখন কলেজ শেষ করে ভার্সিটি পড়ছে কিনা। এখন তো পারিবারিক ব্যবসাতেও হাত লাগিয়েছে। সব মিলিয়ে দারুণ আছে ছেলেটা। এদিকে রিয়া যে একটা বছর নিদারুণ যন্ত্রণায় ভুগছিল, সেটা কি জানে মানুষটা? পুরো রাত ছেলেটার প্রোফাইলে ঘুরঘুর করলো। ভালো লাগাটা আরো বৃদ্ধি পাচ্ছিল। চোখে তৃষ্ণা যেন মেটাতেই চাইছিল না। ফোনের চার্জ তখন 1%, তবুও দমছে না রিয়া। তারপর হুট করেই ফোনটা অফ হয়ে গেল। মন খারাপ হলো ওর। ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল। তবে ঘুম সে তো উড়েই গেছে। ওই রিশান নামের মানুষটার কাছে ভীষণভাবে আটকে আছে বর্তমান। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিয়ার। সেই সময়টা জীবনে না এলেই বোধহয় ভালো হতো। কাউকে ভালোবেসে না পাওয়ার মতো নিষ্ঠুর যন্ত্রণা সইতে হতো না। ছেলেটাকে এক্স বলা যায় না, একদমই বলা যায় না। মানুষটা নিষ্ঠুর। রিয়াকে ফিরিয়ে দিয়েছিল, অপেক্ষা করেছিল তার প্রথম ভালোবাসার অনুভূতিকে। সেই যন্ত্রণা থেকে বের হতে 1 বছরও বেশি সময় লেগেছিল ওর। একান্ত যন্ত্রণাটা কেউ দেখেনি রাতের আধারের ছাড়া। ওই যন্ত্রণাটা মনে করেই রিয়া বিড়বিড় করে উঠল। আমি আপনাকে কখনো ক্ষমা করব না রিশান, কখনোই না। আপনি আমার জীবনে না এলে জীবনটা অনেক বেশি সুন্দর হতো। সত্যি সত্যি 1 মাস পরও রিয়ার সাথে যোগাযোগ হলো না রিশানের। ও এখন ব্যস্ত পরিবার, ব্যবসা সামলাচ্ছে। পড়াশোনাটাও শেষের পথে। শুরু থেকে ব্যবসাতে খুব একটা মনোযোগ দিত না, তবে এখন একটু বেশি মনোযোগ দিচ্ছে। আর সফলতাও ঘরের দরজায় করা নাড়ছে। ওর কাজে খুশি হলো পরিবারের সকলে, তবে খুশি হলেন না আলিয়া। ছেলেটা মাঝরাতে বাড়ি ফিরছে, আবার ভোরে উঠেই চলে যাচ্ছে। এসবে তিনি খুশি হতে পারছেন না। মায়ের মন কি না। তিনি সেদিন খুব রাত অবধি জেগে রইলেন। রিশান ঘরে প্রবেশ মাত্রই মাকে দেখতে গেল। ক্লান্ত দেহটা দিভানে এলিয়ে দিয়ে বলল, এত রাতে জেগে আছো কেন মা? তুই কেন এত রাত করে ফিরছিস? কাজের চাপ যাচ্ছে। তোর বাবা চাচারাও তো কাজ করছে, তাদের কেন চাপ যায় না? এসব রাখো, তুমি জানো না এত রাত অবধি জাগা তোমার শরীরের জন্য খারাপ। আর ছেলে যে মাঝরাতে ফিরছে, কতদিন হয় মুখটাও দেখি না ভালো করে। এই কথা বলে কেঁদে ফেলেন আলিয়া। রিশান উঠে এসে মাকে আলিঙ্গন করল। বাবা, তোর কি হয়েছে? এত কাজ কেন করছিস? কিছু হয়নি মা। তাহলে কথা দে, আর এত রাত করে আসবি না, শরীরের যত্ন নিবি। রিশান কিছুটা নিচু সুরে বলল, ঠিক আছে মা। মেহনুর পানি নিতে এসেছিল। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে পানি না নিয়ে ফিরে গেল। ঘরে যেতেই দেখলো জাহিদ জেগে আছে। মেহনুর নজর ফিরিয়ে নিল। এদিকে জাহিদের অন্তঃকরণ জ্বলে যাচ্ছে। এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তাদের সম্পর্কটা স্বাভাবিক হলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু বিছানাতে নয়, মনের সম্পর্কটা যদি ঠিক না থাকে তবে সম্পর্কটাকে কি স্বাভাবিক বলা চলে? বেশ কিছু মাস পেরিয়ে গেছে। মেহনুরের বেড়াতে আসার কথা। জাহিদ ব্যবসায়িক কাজে দেশের বাইরে, তাই রিশান নিতে এসেছে। মেহনুরকে দেখে বুকের ভেতরে থাকা সকল অনুভূতি বেরিয়ে এলো রিয়ার। জড়িয়ে ধরলো দুহাতে। আপা, কতদিন পর তোকে দেখছি। পাগল মেয়ে, রাস্তাতেই শুরু করে দিলি? কথার মাঝে চোখ গেল বাড়ির দিকে। চোখে সানগ্লাস পরা পুরুষটিকে দেখতে পেয়ে কোথাও একটা যন্ত্রণা অনুভব হলো। চোখ নামিয়ে নিল কন্যাটি। ভাইয়া, বাসায় আসেন। সময় নেই মেহনুর। এটা বললে হয় নাকি? মা রাগ করবেন। রিশান আরো কিছু বলতে ছিল, সে সময়ে ফাহমিদাকে দেখা গেল। ভদ্রমহিলা আসাতে যেতে হলো রিশানকে। কিছুটা দূরত্ব রেখে হাঁটছে রিশান আর রিয়া। কোনো কথা বলছে না, অথচ ভেতরে ভেতরে দুজনই চায় কথা বলতে। তবে অভিমানের পাল্লা যে বড্ড ভারী। টেবিলে চা রাখতেই ফোন থেকে নজর ঘুরিয়ে চাইল রিশান। থমে থমে মুখ উচড়েতে রিয়া বলল, মা দুপুরে খেয়ে যেতে বলেছি। সময় কম। সেটা মায়ের সাথে বুঝবেন। রিশান চুপ করে গেল। রিয়া পুনরায় খাবার নিয়ে এলো, রাখলো টেবিলে। সেই সময়টা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিশান।
স্বাভাবিকভাবেই রিয়ার অস্বস্তি হচ্ছে। এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি কি? কত বড় হয়ে গেছো। কথাটি ভুল। আমাদের 3 মাস আগেও দেখা হয়েছে, আর 3 মাসে কেউ বড় হয় না। মৃদু হাসিতে অধর রাঙালো রিশান। রিয়া পূর্ণ দৃষ্টি মেলে নিল। কথা ছিল আর কখনো তোমার সামনে আসবো না, অথচ আসতেই হলো। আসলেন কেন? আপনার গার্লফ্রেন্ডরা সব চলে গেল নাকি? বাক্যটিতে খোঁজা অনুভব করে রিশান। গত 3 মাসে ব্যবসায়িক কাজে নানান জায়গায় আসা যাওয়া করতে হয়েছে। সেখানে অনেক মেয়েরাও ছিল। সেসব ছবি নানান ক্ষেত্রে পোস্ট করেছে। সেই জন্যই কথাটি বলেছে রিয়া। বিষয়টি ভেবে দীর্ঘশ্বাস ফেলল রিশান। আমরা চাইলেই সব ঠিক হতে পারে রিয়া। পারি না। আমরা 2 পৃথিবীর মানুষ। আপনি খুব হাই প্রোফাইলে, আমি সাধারণ একজন। আপনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতাও নেই আমার। কথাটিতে কান্না মিশে আছে, অথচ মেয়েটির চোখে এক বিন্দু জল নেই। চা ঠান্ডা হচ্ছে। খেয়াল হলো রিশানের। ও চা কাপে চুমুক বসালো। এটা খুবই সাধারণ বিষয় রিয়া। আমার গার্লফ্রেন্ড থাকাকালীন তোমাকে আমি কি করে অ্যাকসেপ্ট করতাম? সেই সময় আমি অন্য একটা সম্পর্কে ছিলাম। এখন কেন চাইছেন আমরা এক হই? কারণ সময় বদলেছে। তখন তুমি সবে ক্লাস 9-এ ছিলে, আর এখন ভার্সিটিতে পড়ছো। আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। একদম। আমাদের উভয়ের জীবনে পরিবর্তন এসেছে। সেই সময়ে আমি আপনাকে চাইতাম, এখন চাই না। কেন চাও না? কারণ নিশ্চয়ই আমি আপনার জীবনে অপশন ছিলাম, চয়েস নয়। তুমি আবার ভুল বুঝলে। আমি সর্বদা ভুলে বুঝি রিশান। আমি কখনো কারোর অপশন হতে চাইনি। এটি খুব দুঃখের। আপনি বুঝবেন না, পাষাণ কোথাকার। রিশান করুণ চোখে তাকালো। মেয়েটি সহজ বিষয়টা কঠিন করে তুলছে। মৃদু শব্দ করে উঠে বলল রিয়া, এই পুরুষটি তাকে দয়া করতে চায়। সে দয়া নেবে না। সব এতটা সহজ নয়। 2 দিন বাদেই মেহনুরকে নিতে এলো জাহিদ। ঠিক হলো রিয়াও সাথে যাবে। যাওয়ার পথে দুজনের দূরত্ব চোখে পড়ল রিয়ার। ও প্রশ্ন তুলল, তোরা দুজন আপসেট হয়ে আসছিস? মেহনুর ঘাবড়ে গেল যেন। কিছু লুকানোর মতন করে বলল, না। কেন বলো তো? দুজনের মাঝে স্বাভাবিক ভাবটা বজায় নেই। এবার জাহিদ বলল, তোমার বোনের সাথে ঝগড়া হয়েছে? বিস্মিত নয়নে তাকালো মেহনুর। তাদের ঝগড়া হলো কখন? সে কি, ঝগড়া কেন হলো? এই যে আমি ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। এবার লং ছুটি পেয়েছি। কথাটি বলতে রিয়া হাসলো। ও শুধু চায় আপা খুশি থাকুক, খুব খুশি। সেদিনও রাত করে ফিরল রিশান। রিয়া তখন সানার সাথে বসে গল্প করছে। হাতে ব্লেজার ঝুলিয়ে ঘরে প্রবেশ করলো পুরুষটি। সুবাসটি নাকে যেতেই রিয়ার মন চনমনে হয়ে উঠল। ভাই, আজও লেট করলি? লেট হলো। সবাই ঘুমিয়ে গেছে? হ্যাঁ, আমি আর রিয়া জেগে। রিয়া নাম শুনে তাকালো না রিশান। সানা উঠে এসে খাবার বাড়তে লাগলো। পেছন পেছন এলো রিয়াও, হাতে হাতে কাজ করে দিচ্ছে। তুমি অতিথি হয়ে কাজ করছো? তাতে কি? সেটা কিছু না, তবে অতিথিকে দিয়ে কাজ কেমন লাগবে না? অবচেতনে রিয়া বলে ফেলল, আমি তো বাড়ির অংশই আপু। অস্পষ্ট সুর হওয়ায় বুঝলো না সানা, তাই প্রশ্ন করলো, কি বললে? কিছুটা ভয় পেয়ে গেল রিয়া। অদ্ভুত তার মন। এখন এই বাড়ির অংশ হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, অথচ মস্তিষ্ক ভিন্ন কথা বলে। মৃদু হাসিতে অধর রাঙানোর চেষ্টা করলো। কিছু না তো। আচ্ছা চল আমরা মুভি দেখি। ওরা মুভি দেখতে গেল। রিশান ফ্রেশ হয়ে এসে খাবার খেতে কাচ্ছে। রিয়ার সাথে চোখাচোখি হলো, তবে কোনো বাক্য বিনিময় হলো না। যেন দুটি মানুষই পুরোই অপরিচিত। বেলা করে ঘুম ভাঙল রিয়ার। উঠে এসে দেখলো আয়োজনে পরিপূর্ণ পুরো বাসা। অতিথিরা ভিড় জমিয়েছে। রিয়া কিছুই বুঝলো না। রুবাই ফুল নিয়ে যাচ্ছিল। ওকে ডেকে নিল রিয়া। এই রুবাই, কোনো অনুষ্ঠান আছে বাসায়? হ্যাঁ, তুমি জানো না? না, কি অনুষ্ঠান? সানাপুকে দেখতে আসবে। ও আচ্ছা।
রুবাই চলে গেল। চুল শুকিয়ে নিয়ে সানার ঘরে এলো রিয়া। মেয়েটি তার মায়ের সাথে কথা ব্যস্ত, তাই ঘরে প্রবেশ করলো না, তবে থেমে গেল কথাগুলো শুনে। মা, এটা কোন ধরনের লজিক বলতে পারো? এটা আমার ঐতিহ্য সানা। কেমন ঐতিহ্য এটা? আমি এই বিয়েটা করতে পারবো না। আচ্ছা, করো না বিয়ে, দরকার হলে অন্য ছেড়ে দেখানো হবে। সেই তো এক বংশের ছেলেকেই দেখানো হবে মা। সেটাই কি স্বাভাবিক না? মোটেও স্বাভাবিক না। আমার ভালো লাগছে না কিছু। এটা কেমন নিয়ম? কে তৈরি করেছে? আলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, নিয়ম তো নিয়মই হয়, তাই না? এমন তো নয় তোমায় জোর করে বিয়ে দেওয়া হবে। তুমি তোমার পছন্দ বহাল রাখতেই পারো, শুধু বংশটা এক হতে হবে। সানা চুপ হয়ে গেল। আলিয়া মেয়ের কপালে চুম্বন করলেন। রিয়া দ্রুত আড়াল হয়ে গেল। ও সমস্ত শরীরে একটা শিরশির অনুভূতি এসে খেলা করছে। কথাগুলো তখনও বুঝলো না। স্বাভাবিকভাবেই পাত্র রিজেক্ট করলো সানা। ছেলেটার মাঝে কোনো কমতি নেই, অথচ রিজেক্ট করলো সে। এই নিয়ে সকলেই বেশ একটা ঝামেলাও তৈরি করলো। রিয়া তখন ওই বিষয়গুলো বুঝেনি। নিজের ঘরে বসে কাঁদছিল সানা। রিয়া দরজা টোকা দিতেই সচিত হলো। কে? আমি? ও আসো। সানা চোখে জল মুছে নিল, তবে হাসিতে অধর রাঙানোর চেষ্টা করলো না। রিয়া বুঝলো কোথাও একটা সমস্যা রয়েছে। আপু, কোনো সমস্যা? তেমনটি নয়। তোমার কাউকে ভালো লাগে? সেটাও নয়। তবে? সানা পূর্ণ দৃষ্টি ফেলল এবার। রিয়া একটু অসহায় হয়ে বলল, সরি, পারিবারিক বিষয়ে প্রশ্ন করার জন্য। সমস্যা নেই, আসলে আমার কপালই খারাপ, না হলে এই বংশে জন্ম হতো না। কথাটি বলেই কান্নায় ভেঙে পড়ল সানা। রিয়ার খারাপ লাগলো, ভরসা দিতে বাহুতে স্পর্শ করলো। তোমার পছন্দ থাকলে তাদের বলো, তারা নিশ্চয়ই বুঝবে। সানার বড় হাসি পেল। চোখে জলটুকু পুনরায় হাতে মুছে নিল। ব্যথায় মুখশ্রীতে হাসি ফুটিয়ে বলল, অদ্ভুত নিয়ম তৈরি করেছে এরা। বংশের বাইরে কেউ বিয়ে করতে পারবে না। জানি না কোন রাজকার্য হাসিল হবে এতে। এসবের কোনো মানে হয় বলো? রিয়া থমকালো। বিষয়টি বুঝতে সময় লাগলো। পর মুহূর্তেই বুকের মাঝে বরাবর চিনচিনে ব্যথা অনুভব হলো। সানার রুম থেকে বের হতেই রিশানের মুখোমুখি হলো। মেয়েটার ক্রণরত মুখ। কি হয়েছে? রিয়া উত্তর দিল না, বরং সত্যি চাইল। রিশান ওর হাতটি আগলে নিল। চোখে পানি কেন? পুরুষটিকে দু চোখ ভরে দেখে নিল রিয়া। একটা মানুষ কতটা মৃত্যুক হয় কি করে? আমার চোখে আপনি আবারও খারাপ হয়ে গেলেন রিশান। সর্বদা তোমার চোখে খারাপই ছিলাম, বলো কি হয়েছে? আপনাদের পরিবারের নিয়ম, একই বংশে বিয়ে করতে হবে, তাই না? বড় একটা ধাক্কা খেল রিশান, তবে উত্তর করলো না। পুরুষটির কলার চেপে ধরল রিয়া। কথা বলেন, বলেন না কেন? আপনি তো আমায় বিয়ে করতেই পারবেন না, তবে কেন কেন বারবার আসেন আমার জীবনে? এবারও নিশ্চুপ রিশান, তবে ভেতরটা ভীষণ ছটফট করছে। এদিকে অনবরত কাঁদছে রিয়া। গলা ছেড়ে দিয়ে যেই না বের হবে অমনি মনে পড়ল মেহনুরের কথা। ওর সমস্ত শরীর আন্দোলিত হলো, পুরোটাই যেন ঘেটে যাচ্ছে। হৃদয় একটাই প্রশ্ন হলো, কেমন করে আপার বিয়েটা হলো? রিয়া ছুটছে নিজের সবটুকু জোর দিয়ে। রিশানুকে আটকাতে চাইলেই বাধা হলো জাহিদ। ব্যথা মেশানো কণ্ঠে বলল, ওকে থামিয়ে লাভ নেই রিসান, যা হবার তাই হচ্ছে। যেখানে মেহের নুরই সবটা জানে সেখানে রিয়া তো। রিশানের দুটো চোখ জ্বলতে শুরু করছে। জাহিদের হাতটা শক্ত করে ধরল। এখন পরিস্থিতি আরো জটিল হবে ভাইয়া। তুই দেখ, কিছু না জেনেই কেমন করছে, যখন জানবে তখন তো। বাক্যটি শেষ না করেই ছুটল রিশান। ততক্ষণে অনেকটা দূর চলে গেছে রিয়া। রিশান ওকে আটকাতে পারল না। ভরা সবাই বোনকে জড়িয়ে ধরল রিয়া। মেহনুরের বুকটা হু হু করে উঠল। বোনের পেটে হাত রেখে বসা দিল। আপা, কথা আছে, প্লিজ চলো। মেহনুর বিরোধের সুযোগ পেল না। ওকে নিয়ে আড়াল হলো রিয়া।
এক দৃষ্টিতে তাকিয়ে রইল আপার দিকে। কি এমন দেখাচ্ছে কেন তোকে? আপা, কেন পালিয়েছিলি তুই? মেহনুর কিন্তু বিচলিত হলো না, খুব স্বাভাবিকভাবেই বলল, মনে হয়েছিল আমাদের স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের অনেক অমিল, তাই পালিয়েছিলাম। এটা কোনো উত্তর হলো না আপা। এমনটাই হয়েছে রিয়া। হয়নি, তুই আমায় মিথ্যে বলছিস। তোরা সত্যিটা আমার থেকে লুকিয়েছিস। রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেয়েটির আদর উত্তেজিত হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। ও কেমন করতে লাগলো। রিশান খুঁজতে খুঁজতে চলে এসেছে রিয়ার অবস্থা দেখে দৌড়ে এলো, জাপটে ধরল কন্যাটিকে। শান্ত হও। স্পর্শ করবেন না, আপনি সবটা করেছেন, বলেন কি সমস্যা? রিশানের বুকটা মলিন হয়ে গেল। মেহনুর বোনের পিঠে হাত রেখে বলল, রিয়া এটা সত্যি। মিথ্যে মিথ্যে, তো ওরা মিথ্যে বলছিস। মেহনুর আবার কিছু বলতে যেতেই রিশানকে আটকে দিল, ইশারায় চলে যেতে বলছে। মেহনুরের বুকের ভেতর তখন উত্তপ্ততা। চলে যাওয়ার পূর্বে বারবার বোনের দিকে তাকাচ্ছে। অশ্রুসিক্ত চোখ নিয়ে বসে আছে রিয়া, ওর ঠিক পাশটায় বসেছে রিশান। মেয়েটির হাত ধরতে ইচ্ছে হচ্ছে, অথচ ভেতর থেকে সাহস পাচ্ছে না। এমন কয়েকবার হলো, শেষমেশ সাহস পেল, খপ করে ধরে ফেললো হাতটি। রিয়া কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। রিয়া, আমি চাইনি এখনই তুমি সত্যিটা জেনে যাও, কখনো জানো এমনটাও চাইনি। রিশান উত্তরের অপেক্ষায় বসে আছে। এদিকে রিয়া মৌনতা ধরে রেখেছে, সেটার জন্য রিশানই বলতে লাগলো, আমাদের পরিবারের নিয়ম বংশের বাইরে বিয়ে করা যাবে না, এটির একটা কালো অধ্যায় রয়েছে। যতটুকু শুনেছি জেনেছি, আমাদের বংশের একজন অন্য বংশ থেকে প্রতারিত হয়েছিল, আমাদের সমস্ত অর্থ সম্পদ নিয়ে নিয়েছিল। তখন থেকেই সিদ্ধান্তটি আসে অন্য বংশের কাউকে বিয়ে করা যাবে না। জানি না কেন, তবে এটিকে এক প্রকার লালন করে চলেছে সবাই। অথচ সময় বদলেছে, তারা এখনও রক্তকে বিশ্বাস করে। তাদের মতে রক্ত কখনো প্রতারণা করে না, যতক্ষণ না অবধি অন্য বংশের রক্তের স্পর্শে আসে। এতগুলো কথা বলে থামলো রিশান। রিয়া এখনো অন্যদিকে ফিরে আছে। হাত কিছুটা আলগা হয়ে যাওয়ায় পুনরায় শক্ত করে হাতটি আঁকড়ে নিল রিশান। তোমাকে ভালোবাসি রিয়া, বিষয়টি খুব দ্রুত ঘটেছে। আমি জানি তোমার প্রথম অনুভূতিকে ফিরিয়ে দিয়েছি আমি, তবে বিশ্বাস করো আমি প্রতারক নই। যদি তাকে ফেলে তোমার কাছে আসতাম তবে প্রতারণা হতো না। তুমি কি খুশি হতে তোমার পছন্দের মানুষটি ডাবল টাইমিং করলে? তখন তো তোমাকেও ঠকানো হতো। কথাটি বোধহয় রিয়ার মস্তিষ্কে পৌঁছাতে পেরেছে, তাই এই দিক ছিল। চোখের জলটুকু মুছে নিয়ে বলল, আমরা চাইলে তো বিয়ে করতে পারবো না, তবে সম্পর্ক করে লাভ কি? এখানেই থেমে গেল রিশান। রিয়া উঠতে চাইলে ওকে ধরে রাখলো পুরুষটি। এইদিকে মেয়েটার ভেতরে ঝড় উঠে গেছে। কিন্তু একটা কথা বল, আবার বিয়েটা কেমন করে হলো? রিশান চুপ করেই রইল। রিয়া পুনরায় প্রশ্নটি করল, বলছেন না কেন? এটির পিছনের শর্ত খুব নিষ্ঠুর রিয়া। হোক, তবু আমি জানতে চাই। এটা তো জানোই, আজিম চাচু বেশ অনেক বছর আগেই মারা গেছেন। হ্যাঁ, এইসবের সাথে আবার বিয়ের সম্পর্কটা কি? আছে, এখান থেকেই সবটা শুরু। আজিম চাচু বংশের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন, ফলস্বরূপ তাকে পরিবার ছাড়তে হয়। শুধু তাই নয়, বলা হয়েছিল তার পা যেন এলাকায় না পড়ে। দাদিজান অনেক অনুরোধ করার পরও তাদের বিষয়টি মানা হয়নি, চাচুকে তাড়িয়ে দেওয়া হয়। এরই মাঝে ঘটে যায় আরেক কাণ্ড। চাচুর মেয়ের বয়স তখন কয়েক মাস, চাচি মারা যায় হুট করেই। স্বাভাবিকভাবেই 6 মাসের শিশুকে চাচুর পক্ষে মানুষ করা অসম্ভব প্রায়। তাছাড়া স্ত্রী হারিয়ে তিনি পাগল ছিলেন প্রায়। দাদিজান গোপনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। চাচুর মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাইছিল না কেউ, তাই পরিবারের সকলকে জানিয়ে বাবার বন্ধুর বাড়িতে রাখা হয়। দাদিজান বুঝতে পেরেছিলেন মেয়েটির প্রতি বিশেষ কোনো মায়া নেই কারো, তাই ওনার নামে থাকা সমস্ত প্রপার্টি এমনভাবে দলিল করে রাখছেন যা কেউ ভাবতেও পারেননি। দলিলে বলা হয় যদি জাহিদ ভাইয়ের সাথে ভবিষ্যতে মেয়েটির বিয়ে হয় তবে সমস্ত প্রপার্টি আমাদের নামে এসে যাবে, নয়তোবা সরকারের হাতে চলে যাবে। আশা করছি মেয়েটিকে এতক্ষণে তা বুঝে গেছো। কথাগুলো শেষ করে রিয়া থেকে তাকালো রিশান। মেয়েটি পাথরের মতন হয়ে আছে। ওর গালে হাত ছোঁয়াতেই চোখ থেকে এক বিন্দু নোনা জল নেমে এলো। কাঁদছো কেন?
আপা আমার নিজের আপা না। এই নির্মম সত্যিটা রিশান মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। রিয়া কিছু সময় চুপ করে রইল, তারপরে চিৎকার করে উঠল। ওর বুকের ভেতরে যন্ত্রণা হতে শুরু করেছে। যে আপার সাথে এতদিনের পথ চলা, সেই আপাই নাকি ওর নিজের আপা না। কি নিষ্ঠুর সত্যি। রিয়ার দম বন্ধ হয়ে আসছে। এ বাড়িতে এক সেকেন্ড থাকার ইচ্ছে হচ্ছে না। মেহিনুর বসে আছে। গোছগাছ শেষ করে কাছে এলো রিয়া। আপার মুখখানি হাতে তুলে বলল, জাহিদ ভাই তোকে ভালোবাসে না তাই না আপা? মেহিনুর মলিন হাসলো, বলল, দাদিজান আমার ভবিষ্যৎ সিকিউরিটি করতে গিয়ে আমাকেই বলি করে গেলেন। মেহিনুরের দুঃখটা বুঝতে পারে রিয়া। ও অসহায় চোখে তাকায়। কিছু সময় পর বললে, কিন্তু আমার মনে হয় জাহিদ ভাইয়া সত্যি তোকে ভালোবাসে। বাসে না। কথাটি শেষ করেই টলমলে চোখটা মুছে নিল মেহিনুর। তবে বেহায় চোখ আবারও ভিজে গেল, কান্নায় ভাসিয়ে দিল। রিয়া মনকে জাপটে ধরল। এই আপা কাঁদছিস কেন তুই? জাহিদ আমায় ভালোবাসে না রিয়া, ভালোবাসে না। রিয়া কি বলবে বুঝতে পারছে না। মেহিনুর কান্নায় দু চোখ ভাসিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্য দুটো মানুষের জীবনটা শেষ হলো। কেন এমনটা হলো? কেন এমনটা হলো বলতো? কেন এমনটা হলো? রিয়া তখনও বুঝলো না মেহিনুর কি বলতে চলেছে, তবে ও প্রশ্ন করলো না। কান্না থেমে যাওয়ার পর মেহিনুরই বলল, জানিস জাহিদকে জোর করে সবটা করানো হয়েছে। সানা আপুর সাথে সেই ছোটবেলা থেকে ওর প্রেম, আর আমি কিনা ওদের মাঝে। বাক্যটি শেষ না করেই কান্নায় ডুবে গেল মেহিনুর। রিয়ার হাত পা শীতল হয়ে উঠেছে। বিয়ের দিন সানা আপু আমায় সবটা জানিয়েছিল, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব শেষ। বাসায় রিয়া অবাক্ত সব অনুভূতি নিয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা সানার মুখের পানে তাকিয়ে মনে হলো পৃথিবী বুঝি সব থেকে নির্মম যন্ত্রণাটা সানার জন্যই তুলে রেখেছিল। এই যে ওর চোখের সামনে সব ঘটে গেল, অথচ মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে প্রিয়তমাকে ছাড়তে হলো। চাইলেই দূরে থাকা যায় না। রিশান শত চেষ্টা করেও মেয়েটি থেকে মন সরাতে পারল না। এক ভোরবেলা উন্মাদের মতন উপস্থিত হলো। রিয়া তখন বাগানে বসে এক মনে সূর্যটা দেখেছে। গাড়ির হর্ন পেয়ে মাথায় ঘোমটা টেনে নিল। এই সময়ে গাড়ি তো আসার কথা নয়। অবচেতনই মেয়েটির হৃদয় লাফিয়ে উঠল। তড়িঘড়ি করে বের হলো। দেখলো ফর্সা ত্বকের পুরুষটি দাঁড়িয়ে আছে। ছেলেটার অত্যাধিক সৌন্দর্য চোখে এসে লাগছে। একবার নিজের ত্বকের দিকে তাকালো। রিশান তার থেকে কয়েক সে ফর্সা। ভেতরে কেমন একটা মন খারাপের সুর নেমে এলো। এই সময়ে এখানে কেন এসেছে? অস্থির হচ্ছিলাম। তেমনটা হলে এতদিন ঠিকই আসতেন, কল করতেন। চেয়েছিলাম দূরে থাকতে, ভুলে যাওয়ার জন্য। তবে আজ কেন এলে? ব্যর্থ হয়ে এসেছি, আমি তোমায় ভুলতে পারছি না। কথাটি বলে মাথা চেপে ধরল রিশান। এই কয়েকটা দিন মেয়েটির অস্তিত্ব হাঁটতে বেরিয়েছে সে। বুকের ভেতর নীল রঙা যন্ত্রণাটা রেখা উঠেছে, অথচ দিন শেষে ফল কিনা শূন্য। রিয়া চলে যেতে নিলেই পথ আটকে দাঁড়ালো রিশান, আকুতি তার কণ্ঠে। আমি কথা দিচ্ছি, সম্পর্কের সকল দায়িত্ব আমার। আমি সবটা ঠিক করে দেব। আপনি পারবেন না রিশান, মিছে আশায় বাঁধবেন না আমায়। এই বাক্য শেষ করে যে রিয়া পালালো, তারপর আর এলো না। মেয়েটির সাথে আরও 1 মাস দেখালো না, কথা হলো না। রিশান তখন বুঝতে লাগলো অন্য নেশায়। মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে লাগলো। বউকা প্রেমিক জানে না, প্রেমে যদি শুদ্ধ হয় তবে পৃথিবীর কোনো তরলই সেটিকে ভোলানোর সাধ্য নেই। ছেলেটার শরীরের গঠনে পরিবর্তন আসতে শুরু করেছে। রাত করে বাড়ি ফিরছে, কখনো বা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। বন্ধুরা এসে টেনে তোলে। এভাবে জীবন চলতে থাকে। এরই মধ্যে একদিন খবর আসে মেহিনুরের শরীরে আরেকটা প্রাণ আসতে চলছে। দু পরিবারেই ভীষণ খুশি। বাবা মা সমেত উপস্থিত হয় রিয়া। কবির দেশে নেই, তবে ফোন করে বোনের খোঁজ খবর নিয়েছে। মেহিনুর নিজের মেয়ে না হলেও কখনো মা বাবার অভাব
বুঝতে দেননি ফাহমিদা আর ইব্রাহিম। কখনো মনে হয়নি কন্যাটি তাদের নয়। ভেতরকার খবর ওনারাও জানতেন না। যদি জানতেন মেহনুরের সাথে এত বড় অন্যায় হচ্ছে তবে কখনোই বিয়েটা হতে দিতেন না তারা। আঁকলে রাখতেন সবটা দিয়ে। ফাহমিদা সেটি ভেবেই চোখে জল মুছে নিচ্ছেন। মেহনুর জড়িয়ে ধরল ওনাকে। খেদো না মা, যদি জানতাম তবে কখনোই বিয়েটা হতে দিতাম না মা, আমাদের ক্ষমা করে দিস। মেহনুরের চোখ ভেঙে কান্না আসে। বাবা মাকে জড়িয়ে কেঁদে ফেলল। জাহিদ ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়। কিছু সময় পর ওনারা বেরিয়ে পড়ে। মৃদু শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় মেহনুর। জাহিদ এসেছে। কিছু খাবে? না। মেহনুর আর জাহিদ দুজনেই চুপ হয়ে যায়। একটু বাদে পুনরায় জাহিদ বলে, আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? অথচ বাচ্চাটা নিয়ে নিলে না জানিয়েই। এর কারণ জানতে পারি? মেহনুর হয়তো উত্তর দিত না, তবে মন মস্তিষ্কের উক্ত চলার উত্তর করল। একদম উঠে এসে ছেলেটার বরাবর দাঁড়ালো। কতটা অভিনয় করেছো আর কতটা ভালোবেসেছো সেটা জানি না, তবে শুনে রাখো, পৃথিবী উল্টে গেলেও আমি তোমায় ছাড়বো না। বিয়ের আগে সুযোগ ছিল, তোমরাই ধরে বেঁধে নিয়ে এসেছো, ভয় দেখিয়েছো। এখন আর সেই সুযোগটি নেই। তোমায় ছাড়ছি না আমি, কোনোভাবেই না। কথাটি বলতে বলতে কেঁদে ফেলল মেহনুর। জাহিদ তখনও এক মনে তাকিয়ে আছে। অভিনয়ের বিপরীতে যেই ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা অস্বীকার করার উপায় কি আছে? নেই। এই পৃথিবীতে আর তার নিয়ম দুটোই ভীষণ অদ্ভুত। একটা নির্দিষ্ট সময় পর আমরা মেনে নিতে শিখি, আর তারপর হুট করে মেনে নেওয়া জিনিসটা আমাদের চাওয়াতে পরিণত হয়। যেমনটি এই মুহূর্তে অনুভব করতে পারে জাহিদ। মেহনুরকে মেনে নিতে নিতে এখন খুব করেই চেয়ে ফেলেছে। এই মেয়েটি হয়তো কখনো জানবে না তাদের সম্পর্কের গুরুত্বটা মিথ্যে হলেও শেষটা কখনোই মিথ্যে হবে না। 2 মাস পর বিয়ের দিন কনের মুখে হাসি নেই। এই দৃশ্যটি ভীষণ করুণী বলা চলে। সানা অনুভূতিবিহীন হয়ে বসে আছে। তার হৃদয়ে তপ্ততা, অথচ বাইরে সজীব। কখন থেকে কবুল বলতে বলা হচ্ছে, তবে মেয়েটির মুখ থেকে শব্দ আসছে না। ওর ঠিক পাশটায় বসলো রিশান। আপুর হাতটা আগলে নিল। আপু কবুল বল। বাক্যটি শুনতে পেয়ে ভাইয়ের দিকে চাইল সানা। তার দুঃখটি মেনে নিতে চাইল, তবে রিশান যেন চুপ, কারণ সে নিরুপায় নিঃস্ব। 3 কবুল উচ্চারণ করলো সানা। বিয়ে সম্পন্ন হলো। চারপাশ থেকে ভেসে এলো আলহামদুলিল্লাহ জনরব। মিষ্টি মুখ করানোর উৎসব। এদিকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখে নীরব হাসি। কোথাও একটা ব্যথা হয়েছে, তবে যা ধরার সাধ্য নেই। তাতে মায়াও রাখতে নেই। জায়গাটি থেকে সরে গেল জাহিদ। মেহনুর নিজ ঘরে বসে আছে। ক্লান্ত লাগছিল বিধায় ভিড়ে যায়নি সে। দরজা খোলার শব্দ ফিরে তাকালো। এসেছো? বিয়ে কি হয়ে গেছে? কথাটি বলে মেহনুরের সম্মুখে বসলো জাহিদ। কিছু সময় তাকিয়ে রইল। মেহনুরও তাই। তারপর আচমকাই ঝাপটে ধরল মেয়েটিকে। মেহনুর কিছুটা ভরকালো বটেই, তবে সামনে নিয়ে বসার হাতটি পিঠে ঠেকালো। মেহনুর, আমি অতীত ভুলতে চাই, সবটা ভুলতে চাই। প্লিজ পাশে থেকো, প্লিজ জান। মেহনুরের 2 চোখ ভেঙে কান্না এলো। ও মুখে কিছু না বললেও জাহিদ বুঝিয়ে নিল পুরো সম্মতি জানিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। বোনের বিদায় দিয়ে ছাদে এলো রিশান। নীল রঙের শাড়ি পরিহিত কন্যাটিকে পেছন থেকে ঝাপটে ধরল। পুরুষালীর স্পর্শে কম্পন হলো রিয়ার সমস্ত দেহ। মৃদু সুরে পড়ল, এভাবে ছবিন না প্লিজ, অস্বস্তি হয়। রিশান হাসলো, তারপর কানের কাছে এগিয়ে বলল, কিভাবে ছোবো? ধ্যাত। আচ্ছা শোনো, হুম। চোখ বন্ধ করো। কেন? করো না বাবা, এত কথা কেন? আচ্ছা। রিয়া চোখ বন্ধ করলো। রিশান আলগোছে মেয়েটির মাথায় ঘোমটা টেনে দিল। এতে এক চিলতে হাসির উদয় হলো কন্যাটির অধরে। রিশানও হাসলো। পকেট থেকে রিংটা বের করে হাঁটু গেড়ে বসলো। রিয়া চোখ বন্ধ করেও যেন সবকিছু বুঝতে পারছে। ওর লজ্জা লাগছে ভীষণ। চোখ খোলো। চোখ মেলতেই পুরুষটির মুখখানি দেখতে পায় ও।
ভেতর থেকেও স্পষ্ট সব সম্মোহন আসে, কাছে আসার ইচ্ছে জাগে। তবে নিজেদের লাগাম টেনে নিয়ে শ্রণয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনেই। রিশান বেশ কিছু সময় পর মহামূল্যবান সেই বাক্যটি উচ্চারণ করে, ঠোঁট দুটো নাড়িয়ে বলে ওঠে, ভালোবাসি প্রিয়তমা, অনেক বেশি। ওই চাঁদ যতদিন থাকবে ততদিন ভালোবাসবো তোমায়। নিজের সবটুকু দিয়ে আপন করে নেব প্রিয়তমা। রিয়া রিশানের মনের দ্বন্দ্বতা ভেঙেছে দুদিন আগে। সানার বিয়ে উপলক্ষে এসেছে রিয়া। এর আগে শুনেছে রিশানের বেপরোয়া আচরণগুলো, তখন থেকেই মনটা ভালো নেই। বিয়েতে আসার পর নিজেকে ধরে রাখতে পারেনি কন্যাটি, ছুটে গিয়েছিল মানুষটার কাছে। রিশানও আগলে নিয়েছে দু হাতে। তারা এখন চাঁদ দেখছে, বিশাল এক চাঁদ উঠেছে আজ। দুজন দুজনের পাশে বসে, প্রেমিক প্রেমিকার জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর দুটি নেই। রিয়া চোখ বন্ধ করে মানুষটার উপস্থিতি অনুভব করছে। এদিকে রিশান মেয়েটির দিকে তখন থেকে তাকিয়ে আছে। সত্যিকার অর্থে ওরা চাঁদ দেখছে কম, একে অপরকে দেখছে বেশি। রিয়া ওর মুখের দিকে তাকিয়ে হেসে বলল। রিশান কিন্তু হাসল না, বরং কন্যাটিকে দু হাতে আঁকলে নিল বুকের মাঝে। আমাদের ভালোবাসা অনেক দীর্ঘ হোক প্রিয়তমা। টেনশন করবেন না, আমরা দুজন মিলে লড়াই করব। কি পারবো না? খুব পারবো। বাকের অক্তিম ক্ষণে রিয়ার কপাল অধর ঠেকালো রিশান। মেয়েটির সমস্ত দেহ চনমনে হয়ে উঠল, বুকের ভেতরে সদ প্রজাপতি উঠতে লাগলো। পুরুষটির ভালোবাসা বরাবরই ওকে স্বর্গীয় বার্তা এনে দেয়। ঘটনাটি ঘটল পরদিন সকালে। রিয়ার বাবা মা আগের দিনই চলে গিয়েছিল হুট করে। আবার সকালে আসার কারণটা একটা রহস্যই বটে। রিয়া হাত মুখ ধুয়ে এসে বাবা মায়ের পাশে বসলো। তাদের চেহারায় মলিনতা ভেসে বেড়াচ্ছে। রিশান অফিসে গিয়েছে। একে একে বাকির সকলে উপস্থিত হলেন। পরিবেশ কেমন গুমট হয়ে আছে। ধীরপায় নেমে এসেছে মেহিনুরও। দুই বোনে একে অপরের মুখের দিকে চেয়ে রইলেন। কথাটি শুরু করলেন বাড়ির সব থেকে বড় সদস্য সারোয়ার সাহেব। বিষয়টি আমি কল্পনাও করতে পারি না। ইব্রাহিম, তোমার কাছে আমরা সর্বদা ঋণী। আমাদের বাড়ির মেয়েকে যেভাবে আদর ভালোবাসায় বড় করেছো, এটি প্রশংসনীয়। তবে একই সাথে বলতে হচ্ছে, সমস্ত কিছুর মাত্রা টানা প্রয়োজন। চারপাশ এবার আরো ভারী ঠেকছে। কোথায় একটা সনসন আওয়াজ অনুভব হয়। রিয়া ক্রমশই উত্তেজনায় অনুভব করছে। তোমার কন্যা আমাদের কন্যা স্বরূপ, তবে পুত্রবধূ করার মতো ভাবনা কল্পনাতেও আনা পাপ। আমরা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলি, বংশের আলাদা মান রয়েছে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছ। ইব্রাহিম কোনো উত্তর করলেন না। রিয়া বিস্মিত হয়ে চেয়ে আছে। মেহনুরের শরীর খারাপ লাগছে, সে অসহায়। রিয়া, তোমার জামা কাপড় গোছানো আছে? বাবার কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল রিয়ার। ও অলস চোখে চাইল। গোছানো না থাকলে গুছিয়ে নাও। বাবা, এসব তোমার ভালো লাগছে, নিজের বাবাকে অপমানিত হতে দেখে? এবার কন্যাটির চোখ থেকে জল নেমে এলো। মেহনুর ইব্রাহিমের দিকে এগোতে চাইলে হাত দিয়ে বাধা দিলেন তিনি। তোমাকে হয়তো এতগুলো বছর নিজের কন্যার মতো লালন করেছি, তবে এটা সত্য, তুমি আমাদের কেউ নয়। তোমার প্রতি কোনো অধিকার আমাদের নেই, কিংবা খাটাতে পারি না। এতটা দুঃখ এই জীবন পায়নি মেহনুর। রিয়ার দু চোখ থেকে অজস্র জল কণা নেমে যাচ্ছে। কন্যাটির বুকের ভেতর বিকট শব্দে আর্তনাদ হচ্ছে। স্বামীর নির্দেশনা পেয়ে ফাহমিদা মেয়েকে নিয়ে কাপড় গোছাতে গেলেন। চারপাশ তখন নিশ্চুপ। রাশিদুল বন্ধুর দিকে এগিয়ে আসতে পিছিয়ে গেলেন ইব্রাহিম। আমাদের বন্ধুত্ব ইতি ঘটে গেছে রাশেদ। খালাম্মা আমায় যে আমানত দিয়েছিলেন তা আমি সাধ্য মতন যত্ন করে রেখেছিলাম। এখন আর কোনো সূত্র নেই। ইব্রাহিম, এভাবে কেন বলছিস? মাপ চাচ্ছি আমি। চাই না ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। আমার মেয়ে কখনো এ বাড়ি আসবে না, কখনোই না। ফাহমিদা মেয়ের লাকেজ হাতে নেমে এলেন। রিয়া কাছে অসহায় হয়ে তাকাচ্ছে মেহেনুরের দিকে। মেহেনুরও কাছে। দুপুরে এত অসহায় যে একে অপরের দিকে ছুটে যাওয়ার মতো বলটুকু নেই। সন্ধ্যা থেকে ইব্রাহিম বাড়ি এলেন। ও বাড়ি থেকে আসার পর সারাদিন পানিটুকু মুখে তোলেন রিয়া। সেটি জানানো হলে ভদ্রলোক বিচলিত হলেন না, অথচ অন্যদিন থেকে সমস্ত বাড়ি অস্থির হয়ে যেত। তিনি বরং স্ত্রীকে ডেকে নিয়ে বললেন,
আগামীকাল সকালে বেলা ছেলেপক্ষ থেকে ওকে দেখতে আসবে। ছেলে ভালো চাকরি করছে, দেখতে শুনতেও ভালো, পরিবারও কোনো ঝামেলা নেই, সাজগোজের প্রয়োজন নেই। ছেলেপক্ষ আগেই দেখেছে ওকে। কথাটি বলতে ফাহমিদা করুণ চোখে তাকালেন। এমনটা তিনি আশা করেননি। এদিকে রিয়া নির্বিকার, সবটা শেষ হয়ে যাচ্ছে অথচ তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। কাজের চাপ একটু বেশিই ছিল। রিশানের ফিরতে বেশ রাত হলো। ও দেখলো পরিবার শান্ত। শাহতা এতটা শান্ত হয় না বাড়িটা। আহামরি কোনো চিন্তা না করে নিজের কক্ষে এলো। ফ্রেশ হয়ে এসে দেখলো রুবাই আর নিতেও জেগে আছে। বাচ্চাটা তো রাত 9টা হলেই ঘুমিয়ে জল হয়ে যায়, আজ তার ব্যতিক্রম। ও হাসলো, দুজনকেই একসাথে কোলে তুলে নিল। তোরা জেগে আছিস কেন? কাকিমণি বকেছে? দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকালো, তবে কিছু বলল না। রিশান ভ্রুকুচিত করে শুধালো, কি? কিছু কিছু না ভাইয়া। রুবাইয়ের উত্তর শুনে তেমন কিছুই বোঝা গেল না। নিতু দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। ওর মন খারাপ হলে এমনটি করে থাকে। ছি, আপু এভাবে নখ কামড়ানো ঠিক না, জানো তো অসুখ হতে পারে। নিতু শুধুই মাথা দোলালো। দুজনকেই নামিয়ে দিল রিশান। পকেট থেকে চকলেট বের করে বলল, খুশি? অনুদিনের মতো উল্লাস নেই ওদের মাঝে। রিশানের ভেতরটা কেমন করে উঠল। ওদেরকে রেখে ড্রয়িং রুমে এলো। সেখানে একটা মানুষও নেই, অথচ রাত 12টা অবধি সকলেই বসে আড্ডা দিয়ে থাকে। পরিবেশটা এমন যে সংকটিত না চাইতেও অনুভব হলো। ও আর কিছু না ভেবে রিয়ার ঘরে এলো। সেখানে মেয়েটাকে পেল না। আশেপাশে খুঁজে মেহনুরের ঘরের কাছে এলো। নক করার কিছু সময় পর বের হলো মেহনুর। সূক্ষ্ম তার মুখ। ঘুমিয়েছিলে? না ভাইয়া। আচ্ছা, রিয়া কোথায়? মেহনুরের কান্নায় ভেতরটা শেষ হতে শুরু করলো। ও কোনো জবাব দিল না। রিশান আরো বিস্মিত হয়ে গেল। উত্তর দিচ্ছ না কেন? বাসায় চলে গেছে। আজ তো যাওয়ার কথা ছিল না, তাহলে? মা বাবা এসেছিলেন। ও। রাত অনেক বেশি হওয়ায় আর কিছু বলল না রিশান। মেহিনুরকে ঘুমাতে বলে নিজের কক্ষে এলো। সেখানে সে একদমই শান্তি পেল না। রাত প্রায় 11টা। গ্রামে এটা অনেক রাত। ফোন করা ঠিক হবে কি না ভেবে ভেবে কলটা করেই ফেললো। তবে কল রিসিভ না হওয়াতে একটু কষ্ট পেল। তারপর ভাবলো এতটা জার্নি করে মেয়েটি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ঘটে গেল আর এক কাণ্ড। ফাহমিদা চিৎকার করে উঠলেন। ওনার কণ্ঠে হন্তদন্ত হয়ে এলেন ইব্রাহিম। তিনি সংবাদপত্র পড়ছিলেন। রিয়া, রিয়া, মা চোখ খুল, মা চোখ খুল, চোখ খুল মা, কি করলি এটা? মা কথা বল, রিয়া মা। ফাহমিদা কাঁদছেন সমানে। ইব্রাহিমের মুখোশের জুড়ে আতঙ্ক। রিয়ার ঠিক পাশটায় পড়ে আছে ঘুমের ওষুধ। চোখ পিটপিট করে চাইল রিয়া। ফাহমিদা তখনও কেঁদে চলছে। ইব্রাহিম বিবহল। তিনি যেন খুশি হতে পারলেন না। মেয়েটার দুষ্টুমি আজও গেল না। ফাহমিদা চোখে জল মুছে নিলেন। আর মোড়া ভাঙা রিয়া। কি হয়েছে? শান্তি মতো ঘুমোতেও দেবে না? ইব্রাহিমের মুখশ্র কুমট। ফাহমিদা সপাটে মেয়ের শরীরে দুটো বসিয়ে দিলেন। শয়তান মেয়ে। উফ, লাগছে মা। লাগুক, বেয়াদব কোথাকার। এবার হেসে পেল রিয়া। বেড থেকে নেমে হাতের সাহায্য চুলগুলো খোপা করে নিল। তোমরা কি ভেবেছি ঘুমের ওষুধ খেয়ে মরে গেছি? খুবই ফানি ছিল এটা। এত সময় পর কথা বললেন ইব্রাহিম। তিনি রেগে আছেন কিনা বোঝা গেল না। কিছু সময় পর ছেলে বাড়ির থেকে লোক আসবে। রিয়া তেমন কিছু বলল না। আলমারি খুলে একের পর এক শাড়ি দেখতে লাগলো। মা, কোনটা ভালো মানাবে বলো তো? মেয়ের আচরণে ফাহমিদা বিস্মিত। তার মাতৃমন মেয়ের মস্তিষ্কের পরিকল্পনাটি ধরতে পারছে না। ও মা, দেখো না কোনটাই ভালো লাগছে। নিরুত্তর ফাহমিদা। আলমারি ঘেটে নিজে একটি শাড়ি বের করে দিল রিয়া। এই শাড়িটি ওর বিশেষ ভালো লাগার। প্রথমবারের মতো রিশানের দেওয়া উপহার এটি। বিস্ময়ের আরও বাকি ছিল বটে। বেশ সুন্দর করে সেজে গুজে বের হলো রিয়া। পাত্রপক্ষ তখনও বসে আছে। মা বাবা সমেত এসেছে। ছেলেটা হাঁ হয়ে তাকানো, দেখতেও ভালো। রিয়া তার বরাবর বসলো।
ইব্রাহিম মেয়ের স্বচ্ছ স্পষ্ট দেখে ভয় পাচ্ছেন। ফাহমিদা নাস্তা সাজিয়ে দিলেন। ছেলের বাবা প্রশংসা করে বললেন, মাশাল্লাহ ইব্রাহিম ভাই, আপনার কন্যা সৌন্দর্য নিয়ে যাই বলবো কম হয়ে যাবে। সেই ছোট্ট দেখেছিলাম আর আজ ছেলের বউ করার জন্য এসেছি। কথাটি বলে একটু শব্দ করে হাসলেন ভদ্রলোক। তবে উপস্থিত কেউ হাসির সাথে সেভাবে যোগ দিলেন না। কথাটিতে আদৌ হাসির কিছু ছিল কিনা এটা নিয়ে সন্দেহ আছে। রিয়া ফাল করে সামনের পুরুষটিকে দেখে যাচ্ছে। লম্বায় রিশানের সমানই হবে, ত্বকের রঙও ফর্সা, সৌন্দর্যে রিশানকে টক্কর দেওয়ার মতন ক্ষমতা রাখে। তবে সব থেকে বড় সমস্যা লাজুকতা। ছেলেটা এমনভাবে বসে আছে যেন লজ্জায় মিলিয়ে যাচ্ছে। রিয়ার মনে হলো মেয়েটি সে নয়, বরং সামনে থাকা ব্যক্তি মেয়ে মানুষ। ও কিছুটা বিরক্তই হলো, কিন্তু সময় বাদে ওদেরকে পাঠানো হলো আলাদা করে কথা বলার জন্য। 5 মিনিট পার হলো, তবে কোনো কথাই বলল না লোকটা। আপনি কি বোবা? যার পর নাই অবাক হলো রাফিদ। কিছুটা আমতা আমতা করে বলল, না তো। তাহলে কথা বলছেন না? কি বলবো? আমার মাথা। রাফিদ মন খারাপ করে রইল। রিয়া ভেঙচি কেটে শুধালো, জি বাচ্চে। জিএফ? জি। জি ফর গার্ল, এফ ফর ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড। রাফিদ যেন দ্বিধায় পড়ল। এমন অবস্থা সে কখনো কল্পনা করে না। কি মিস্টার, এত ভাবছেন কেন? আছে নাকি? না মানে নেই। রাফিদ এমনভাবে উত্তর করলো যেন জিএফ না থাকাটা কোনো বড় ধরনের অপরাধ। মনে মনে একচোট হেসে নিল রিয়া। শোনেন, আমার কিন্তু বিয়ে আছে। ও আচ্ছা। শুধু এইটুকুই? জি। আচ্ছা লোক তো আপনি। আপনার হবু স্ত্রীর বিয়ে বাছে এটা শুনেও এমন ভাব করলেন যে কিছুই হয়নি। রাফিদ এবার হাসলো। রিয়া কিছুটা ভরকে গেল যেন। তার মনে হলো গেম চেঞ্জ হয়ে গেছে। দুঃখিত, আমি আসলে কিছুটা লাজুক স্বভাবের। মেয়েদের সাথে এভাবে কখনো কথা হয়নি, তাই আর কি। রিয়া উত্তর করলো না, শুধু অন্যদিক ফিরে ভেঙচি কাটলো। মনে মনে বলল, আহা, বড় ভদ্রলোক এসেছে। আপনার বয়ফ্রেন্ডের নাম জানতে পারি? না। আচ্ছা, লোকে বলে আমি সুদর্শন। তিনি কি আমার থেকেও সুদর্শন? রিয়া একটু কল্পনা করলো। সুদর্শনের দিক থেকে দুজনেই কাউকে প্রথম করা যাচ্ছে না। এই যেন দ্বিধার সমুদ্র। ও চুপ করেই রইল। আপনি কি বিয়েটা করতে চান না? এত সময় পর রিয়ার বুকটা হু হু করে উঠল। সে তো বিয়েটা করতে চায় না। ও ঘুরে তাকালো। রাফিদ নিঃশ্বাসের শব্দটা লুকিয়ে মৃদু হেসে বলল, বয়ের কিছুই নেই। আপনি না চাইলে এই বিয়েটা হবে না। তবে আমার দুর্ভাগ্য, আপনার মতো একজনকে জীবনসঙ্গী হিসাবে পেলাম না। শেষ কথা চেয়ে দুঃখ মিশে আছে। কয়েক সেকেন্ডের জন্য মন খারাপ হলো রিয়ার। ও নেমে এলো। দুই পরিবারের মাঝে বেশ হাসি খুশি ভাব বিরাজ করছে। তখনও বিয়েটা না করার কথাটা ওঠেনি। দুপুরে খাবার খেয়ে ওনারা চলে গেলেন। রিয়া উদাস হয়ে বসে আছে। গোসল করার নাম অব্দি নেই। ফোনটা বেজে উঠল। রিসিভ করে কোনো কথা বলল না। তুমি খুব বাজে মেয়ে, জানো কতটা ভয় লাগছিল? কল রিসিভ কেন করছিলে না? মেহেনুরের কাছ থেকে গতকালকের বিষয়টা জানতে পেরেছি। ছেলেপক্ষ থেকে দেখতে এসেছিল। কি বলল? ছেলেটা বলল আমার মতন একজনকে জীবন সঙ্গী রূপে না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্য। মেয়েটির কণ্ঠে মন খারাপের সুর। রিশান এবার দাঁত কিরমির করে উঠল। আর সে জানতে চাইলো আপনি কি তার থেকেও বেশি সুদর্শন। তুমি কি বললে? আমি কিছু বলিনি। কেন? কারণ কে বেশি সুন্দর আমি বুঝে উঠতে পারছিলাম না। কথাটি বলতেই ওপাশ থেকে রাগে কণ্ঠটা ভেসে এলো, জানে মেরে ফেলবো। ওই ছেলের জন্য মনের মাঝে মায়া জমেছে, তাই না? রিয়া হেসে উঠল। রিশানের হিংসাটা ভালো লাগছে তার। আসলেই সে খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়ে করিনি। আর আপনি বিয়ের প্রথম রাতেই আমার স্বামীকে খুন করে আমায় বিধবা করেন, তাই না?
রিয়া মজা করলেও রিশান কিন্তু মজা করছে না। ও একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। রিয়া এবার চুপ করে গেল। ওর কান্না পেল হঠাৎ। রিশান, বলতে পারেন আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কখনো বলা যায় না রে বোকা। কেন চায় না? আমার খুব দুঃখ লাগছে। কাঁদছো কেন? জানি না, শুধু মনে হচ্ছে আপনাকে হারালে আমি নিজেকে হারিয়ে ফেলবো। মৃদু হাসল রিশান। রিয়ার আবেগ ভালোবাসাটা সবটা বুঝতে পারে ও। মেয়েটি তার জন্য কতটা পারফেক্ট সেটি খুব ভালো করে অনুভব করা যায়। রিশানের চলন বলনের মাঝে পরিবর্তন এসেছে। বাসায় ঠিকমতো আসছে না, খাবার খাচ্ছে না। তার এই ভবঘুরের স্বভাবটি দেখে রাশিদুল অস্থির বোধ করলেন। একটিমাত্র ছেলে ওনার। মেয়েও বিয়ের পর থেকে একটিবারও কল করেনি। সব মিলিয়ে বুকের যন্ত্রণাটা তিনি বেশ অনুভব করছেন। ছেলের ফেরার অপেক্ষা করছেন, অথচ ছেলে ফিরছে না। রাত প্রায় 1:30। তিনি অস্থির বোধ করলেন। ঘড়ির কাঁটা তখন 3টা স্পর্শ করলো। তখন বাড়িতে ফিরল রিশান। হাতে সিগারেট। আগে থেকেই খেত, তবে বাবার সামনে কখনো স্পর্শ করেনি। আজ নির্বিঘ্নে সিগারেট মুখে দিয়ে চলে যাচ্ছে। রাশিদুল কোথায় একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন। রিশান, দাঁড়াও। বাবাকে সম্মান দেখে কিনা দাঁড়ালো রিশান, তবে ফিরে চাইল না। রাশিদুল নিজের ছেলের কাছে উপস্থিত হলেন। আপাদা মস্তক দেখলেন। সুপুরুষ বটে। এত রাতে সিগারেট হাতে বাড়ি ফিরছো কেন? কোনো রকম বাক্য ব্যয় না করে সদর দরজার দিকে চলতে লাগলো রিশান। পুরো দস্তর বিস্মিত বোধ করলেন ভদ্রলোক। কিছুটা পায়ে জোর খাটিয়ে ছেলের সামনে উপস্থিত হলেন। কোথায় যাচ্ছ? তুমিই তো বললে এত রাতে সিগারেট নিয়ে বাড়ি ফিরেছি কেন, তাই বেরিয়ে যাচ্ছি। আশ্চর্য। রিশান জবাবহীন, বরং সে মনের সুখে সিগারেট ঠোঁট দুটো জ্বালিয়ে নিচ্ছে। তুমি বিয়ে করতে চাও? এমনটি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। খিটমিটে হাসলো ছেলেটা। রাশিদুল ছেলের 2 বাহুতে হাত চেপে ধরলেন। রিয়াকে ভোলার জন্য সব রকম সাহায্য করা হবে তোমায়, জাস্ট তুমি সঙ্গ দাও। সিগারেট, মদ, গাঁজা সব কিছু ট্রাই করেছি বাবা, ভুলতে পারিনি ভুলতে। কোনো নেশাই পারলো না ওকে ভুলিয়ে দিতে। কথাটি বলতে বলতে রিশানের গলা ধরে এলো। ও ধীর পায়ে দোতলায় উঠে গেল। সেদিকে তাকেই রাশিদুল মনে হলো পুরো পৃথিবী বুঝি তাকে রিক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। পারিবারিক প্রথা, এটা সহজেই ভাঙা যায় না। রিশান 1বার 2বার 3বার করে বহুবার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে, অথচ এরা নড়ল না, এক পাও না, বরং ছুড়ে দিল অবহেলা, অবজ্ঞা। পরিবারের মানুষগুলোকে ফেলে আসতে চায় না কেউই। রিশানও চায়নি। ও চেয়েছিল সবাইকে নিয়ে এক রূপকথা তৈরি করতে, কিন্তু হলো কোথায়? শেষমেশ প্রিয়তমার হাতটি ধরে বের হয়ে যেতে হলো। রিয়া নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেই কি নাকি রিশানের হাতটি আগলে নিয়েছে। ঠিক পালিয়ে এসেছে বলা চলে না, বাবা মাকে জানিয়ে এসেছে। কন্যাকে যেমন অনুমতি দেননি, তেমনও বাধাও দেননি ইব্রাহিম আর ফাহমিদা। মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গেছে। তারা চেষ্টা করেছে, ফলাফল রিক্ততা দিয়েছে। তাই আজ নিজেদের জন্য ভাবছে শুধু। ওরা বসে আছে বাঁচার অপেক্ষায়। গন্তব্য ছিল নতুন। কষ্ট হবে মানতে, তবে অসম্ভব তো নয়। এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, বোধহয় শীতের আগমনের বার্তা। রিশান নিজের গায়ের ব্লেজার খুলে দিতেই রিয়া নাকচ করলো। রিশান একগাল হেসে কন্যাটিকে ব্লেজারের ভেতর নিয়ে এলো। দুজনের ত্বকের উষ্ণতায় ছড়িয়ে যাচ্ছে একে অপরের মাঝে। এতটা ভালো লাগা, ভালোবাসা আগে অনুভব হয়নি রিয়ার। রিশান তার শুষ্ক ঠোঁটটি কন্যাটির কপালে ঠেকিয়ে দিল। প্রিয়তমা, কথা দিচ্ছি নিজের সবটুকু দিয়ে তোমাকে রূপকথা দেখাবো। এই যে রিশান কথা দিল, সে কিন্তু কথাটি রাখলো বটে, কিন্তু মাসের ব্যবধানে ওদের গল্পটি ভিন্ন হয়ে গেল। রিশান এখন ছোট্ট একটি কোম্পানি খুলে বসেছে। তার যোগ্যতা দিয়ে চলছে কোম্পানিটি। তাদের ছোট্ট সুন্দর একটি সংসার হয়েছে। পুরো ঘটনা স্মরণ করে রিয়া হেসে ফেলল। অমন সময়ে প্রেসার কুকারে সিটি বেজে উঠল। ধ্যান ভাঙল ওর। চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য খাবারগুলো তৈরি করতে লাগলো।
শীত প্রায় শেষ হতে চলেছে। চারপাশে কেমন ফুলেরা জেগে উঠেছে। সেই ফুলের গন্ধে মামা করছে চারপাশ। খানিক বাদে ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দরজা খুলল রিয়া। দুহাত ভরাট করে জিনিস এনেছে রিশান। সেগুলো নিতে সাহায্য করলো। রিশান হাত মুখ ধুয়ে এসে ডাইনিংয়ে বসলো। দুজন একসাথে খাবার খেলো। খাওয়া শেষে সবকিছু একসাথেই গুছিয়ে রাখলো। মাঝে মধ্যে চলল খুনসুটি। মাঝরাতে রিয়া যখন ঘুম ভাঙে, দেখতে পায় তার ব্যক্তিগত মানুষটিকে দু হাতে আগলে রেখেছে তাকে। তখনই তার ঠোঁট জুড়ে প্রশান্তি জাগে। মনে হয় এই তো তাদের সুন্দর একটি জীবন, ঠিক রূপকথার মতো। জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর কি প্রয়োজন আছে? না, তারা দিব্যি ভালো আছে, কিন্তু রূপকথার মতন।